আমি যখন ভিডিও বানিয়েছিলাম ফার্স্ট একটা বালতিকে উল্টো করে রেখেছিলাম, একটা বোতল রেখেছিলাম, তার উপরে আমার ফোন ছিল। এই ফ্ল্যাট থেকে সব জিনিসপত্র আমার ফ্ল্যাটে এলো, যা মেশিন জামা কাপড় ধুলো পরে একাকার এলো। অ্যান্ড ওটা একটা রিয়েলাইজিং পয়েন্ট ছিল ফর মি যে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক ফ্রম হিয়ার। তো আমি একটা পোস্ট করলাম যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর হাইট, সাইজ, হোয়াট কালার ইউ আর, তুমি জাস্ট লেখো ইউ আর ইন্টারেস্টেড। 60,000 লোকে আমাকে রিচ আউট করে যে ওরা মডেলিং করতে চাই। আমরা 60,000 কথায় কথায় প্রমোশন, যেটা আমি হচ্ছে বলেছিলাম না আমি যেখানে সেখানে ঢুকবে, মানে আমরা দুজনেই একটু অভিমান করেছিলাম একে অপরের থেকে। আচ্ছা, তো ফাইনালি আবার প্রেমটা হয়ে গেছে। কি মিষ্টি। যারা কন্টেন্ট বানাচ্ছে, লোকে তাদেরকে চিনছে, তারা মুভিতে সুযোগ পাচ্ছে। অ্যান্ড দ্য ফার্স্ট এক্সাম্পল ওয়াজ প্রাজক্তা কোহলি। সেটা আমি দেখেছি। এই যে বেঞ্চিং, এই যে ব্রেড ক্রাম্বিং, এগুলো আমি জানি না, পরের দুটো ওয়ার্ড আমি শুনিনি। এদের নাকি প্রেমটাই নাকি ঠিক নয়, এরা নাকি বোঝেই না ব্যাপারটা। এটাতে না আমি বিশ্বাস করি না। হোয়াট ডু ইউ থিঙ্ক? সাবজেক্টিভ। এতদিন ধরে এতগুলো এপিসোড করা তো মানে ওই কনসিস্টেন্সিটা দরকার। হ্যাঁ বাবা, অনেক সিরিয়াস কথা বললাম। বাই দ্য ওয়ে আমিষ আসছে কালকে। আমিষ মাঝে মাঝেই বলে দিতে হবে। তো এইটা বোঝাটা খুব দরকার। শুধু ফলোয়ার্স দিয়ে কেউ কাস্টিং হয় না, কারোর কাস্টিং হয় না সেভাবে। আর একটা জিনিস হচ্ছে এমনি এতজন মানুষ চেনে না কাউকে। কারেক্ট। আজকে আমাদের সঙ্গে আছে প্রীতি সরকার। আপনারা ইন্ট্রো অলরেডি দেখেছেন। প্রীতির এখানে আসার একটা স্পেসিফিক কারণ তো আছেই, সেটা হলো আমিষ রিলিজ করছে কাল। আপনারা অনেকেই আমিষের ট্রেলার দেখেছেন এবং সেটার জন্য যা প্রশংসা বা যেরকমভাবে আপনারা আপ্লুত হয়ে সেটার নিয়ে কথা বলেছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এবং মানুষজন যেভাবে ভালোবাসা দিচ্ছেন। আজকের এপিসোডে আগামীকাল রিলিজ করছে আমিষ। আমি চেয়েছিলাম প্রীতির সঙ্গে আমার এই কথাটা হোক এবং আপনারা আমিষের ব্যাক স্টোরি সম্পর্কে বা আমিষের প্রসেসটা সম্পর্কে বা প্রীতিকে এক্স্যাক্টলি আমি কেন কাস্ট করেছি বা প্রীতির এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, এই পুরোটা নিয়ে আমার মনে হলো একটা এপিসোড করলে আপনাদেরও ইন্টারেস্টিং লাগবে। কিন্তু এটা সোল কানেকশন পডকাস্ট, এখানে যদি কোনো কিছুর প্রমোশন হয় তাহলে সেখানে তার জীবন সম্পর্কে কথা হবে না, এটা তো হয় না। সো প্রীতির সঙ্গেও তার লাইফ নিয়ে, এই বয়সে ঠিক দাঁড়িয়ে একটা ব্র্যান্ড ওন করা, সেটা ঠিক কতটা কঠিন ছিল, সেটা কীরকম ছিল, আর ইনফ্লুয়েন্সার হিসেবে এতটা পপুলার হওয়া, বা সে এই মুহূর্তে তার জেনারেশন পৃথিবীকে কীভাবে দেখছে, এই সমস্ত নিয়ে একটা দুর্দান্ত আড্ডা হচ্ছে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন প্রীতি সরকার। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমাদের এই পডকাস্টটা কেন বা এই পডকাস্টটা করার কারণ হলো প্রীতির সঙ্গে পডকাস্ট করব এটা ভাবছিলাম, ঠিক তার মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো আমরা একসাথে কাজ করে ফেললাম। ইয়েস, আইকনিক। হ্যাঁ, একটা কাজ করে ফেললাম এবং করে ফেলার পর যেটা কালকে রিলিজ করছে, আমরা শুট করছি আজকে কি বার? আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার এটা রিলিজ করবে আর শুক্রবার দিন আমিষ রিলিজ করছে। এনি প্রবলেম স্যার? ইয়েস, ইটস এ বিগ ওয়ান, আর এটা তোমাকেই সামলাতে হবে। ওখানে তুমি কাল যাচ্ছ? দাদা মুরগিটা একটু সরান না। অত বড় বাড়িতে তোর ছোট দাদু আর দিদা তো একাই থাকে। যা না বাবা, একটা রাতেরই তো ব্যাপার। যা এসছিস তাহলে। জানো এখানকার এই দাদু দিদা একটু উইয়ার্ড, মানে কেমন করে একটা কথা বলে। আর মনে নেই দিদার হাতের সেই আমিষ রান্না? এত রাতে একা একা ঘোরাঘুরি করিস না, খাবার হলে আমি ডেকে দেবো। আমিষ নেই আমাদের বাড়িতে? আমিষ হওয়া অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। এখনো রাগ করে থাকবি? আমার ভুল হয়ে গেছে, আয় খেয়ে নে। বললাম না কোথাও বেরোনোর নেই তোর।
কেন? ও তো কাজের মেয়ে। সো আমিষ নিয়ে কতটা এক্সাইটেড তুমি সেটাও আগে বলো। এক্সাইটমেন্টের এমন একটা মানে জায়গায় চলে গেছে যেখানে আর কিছু ফিল হচ্ছে না, মানে মনে হচ্ছে যে কখন বেরোবে, কখন আমি দেখবো, কারণ আমাকে এখনো দেখতে দেওয়া হয়নি। এটা কি ষড়যন্ত্র না কি আমি জানি না, কিন্তু আমি অপেক্ষা, কবে দেখবো, কবে না, একবারে দেখবি, স্ক্রিনিং এর দিন দেখবি। কেন এটা? তুমি বলো। এটার কারণটা খুব সিম্পল, সেটা হলো ছবিটা তো আমি বানিয়েছি বড় পর্দার মতো করে, তো 5.1 সাউন্ডে বড় পর্দায় প্রপার একটা স্ক্রিনিংয়ে, এটা আপনাদের সবার দেখার ইয়েটা হবে না, আমরা এটা মানে এটা করতে পারবো না রিলিজ, কিন্তু আমরা যতজনকে পারছি আমি বলছি যে ওইখানে দেখাটা হলো বেস্ট দেখাটা হবে, বেস্ট এক্সপিরিয়েন্সটা হবে। আমি চাই না তার আগে তোমার ওই এক্সপিরিয়েন্সটা রুইন হয়ে যাক। ঠিক, একটা প্রেডিক্টেবিলিটি চলে আসবে। কারেক্ট। কিন্তু আমি তো জানি, মানে আমি কোথায় কোথায় ভয় পেতে চলেছি আমি জানি, কিন্তু তাও আমি ভয় পাবো এটাও জানি। একদম, কারণ আমি আজকেই এই আড্ডাতেই বলছিলাম যে আমার অনেক কাজ করেছি আমি জীবনে, এই কাজটা করার পর আমি এই কাজটা অন্ততপক্ষে 500 বার দেখা হয়ে, 500 বারের বেশি হবে দেখা হয়ে গেছে, কারণ আমি এডিট করেছি ছবিটা। এডিট করার পর পুরো ছবিটা এডিট করতে গিয়েই 200 বার দেখতে হয়। হ্যাঁ, এটা একটা জিনিস। তারপরে কালার গ্রেড হওয়ার পর, কালার গ্রেডের অনেক রকম লেভেল আছে, সাউন্ডের অনেক রকম লেভেল আছে, ভিএফএক্স এর অনেক রকম লেভেল আছে, সেই নিয়ে পুরো ছবিটা দেখতে হয়। মজার ব্যাপারটা হলো আমি যতবার দেখছি একটা পয়েন্টের পর না আমার কেমন জানি একটা আনকমফোর্টেবল, হ্যাঁ মানে না কেমন জানি মনে হচ্ছে আবার আমি ছবিটা দেখতে খারাপ লাগছে না, মানে ঠিকই আছে, ভালোই লাগছে, দেখে নিচ্ছি আবার। এটা কিন্তু আমার জীবনে প্রথমবার হলো, অ্যান্ড দ্যাট ইজ ওই জন্যই বললাম যে একবারে দেখো, তুমি নিজে থাকলেও আমার মনে হয় তুমি ওটা দর্শক হিসেবে একটা আলাদাই ফিলিং পাবে। ট্রেলারটাও আমার তাই হয়েছিল, আমি দর্শক হিসেবে দেখেছি, মানে কারণ আমাকে তো নিজেকে আমার পুরোই অন্যরকম লাগছে। নামটা হয়তো প্রীতি, বাট ক্যারেক্টারটা ইজ অনেকটা ডিফারেন্ট, আর দেখতেও অনেকটা আলাদা লাগছে। তো আমি অ্যাজ আ ভিউয়ারই দেখেছি, অ্যান্ড অনেকবার আমিও দেখেছি ট্রেলারটা, তো আমি ভাবছি এটা কি করে দিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তোমাকে আমি বলেও ছিলাম, বাট তারপরে আস্তে আস্তে যখন কাজটা হচ্ছিল তখন কিছু একটা ঘটতে চলেছে। তোমার মানে আমরা তোমার লাইফ নিয়ে কথা তো বলবোই, কারণ তুমি সোল কানেকশন পডকাস্টে এসছো। সোল কানেকশন পডকাস্টে লোকে লাইফ নিয়েই কথা বলে, জেনারেলি বলি, কিন্তু আমরা আসলে নিজেরাই দুজনেই এত এক্সাইটেড আমিষ নিয়ে, আমরা একটু আমিষ নিয়ে কথা বলি না। আমিষের প্লাগ ইন আসবে, হ্যাঁ আসতেই থাকবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্লাগ ইন করছি না আমরা, এটা আমাদের নিজেদের এক্সাইটমেন্ট থেকেই বেরোচ্ছে। হ্যাঁ, আমরা এরকম নিঃশ্বাস ফেলি আর আমিষ কথা বেরোয়। এমনিতে তুমি যখন তোমার আমিষের এক্সপিরিয়েন্সটা সম্পর্কে যদি একটু বলো, কারণ একদম ধরো আমি ডিরেক্টরই না, হ্যাঁ ঠিক আছে, আমি একজন র্যান্ডম লোক, একজন পডকাস্ট হোস্ট হিসেবে তোমাকে জিজ্ঞেস করছি যে হাউ দিস ফিল্ম হ্যাপেন টু ইউ, কিভাবে হলো এবং কিরকম লাগলো, কি এক্সপিরিয়েন্স তোমার, সেটাকে যদি একটা বলতে পারো। আমি শুরু করতে চাই, একটা ফোন কল আসে আমার কাছে। ফোন কলটা যখন তুলি, একজন খুব এক্সাইটেড একটা মানুষ এক্সাইটমেন্ট নিয়ে বলছে, প্রীতি আমরা একটা গল্প ভেবেছি, আর যে ডিরেক্টর সে বলে নিচ্ছে এটাকে প্রীতিকেই করতে হবে, তো তুই করছিস তো, মানে আমি জানি না কিছু, আমাকে বলো তুই করছিস কিনা সেটা বল। আরে কি গল্প, কি আমি কি চরিত্রে, আমি জানি না, আমি পেছনে দাঁড়িয়ে থাকবো না লিড, আমি কিচ্ছু জানি না। তখন আমি বললাম আচ্ছা তুমি জানিও এরমভাবে, আমি হ্যাঁ জানিও, আর আমি ফোনে না খুব লো, জানিও এরকম টাইপের। বললাম হ্যাঁ ঠিক আছে, আমি তোকে আবার জানাচ্ছি, যা হবে কথা হবে, জানাচ্ছি। কেটে গেল, আবার একটা ফোন আসে, এরকম করে 2-3 বার আসে ফোন, গল্পটা হালকা মতন আমাকে বলে, তুই আয়, অ্যান্ড বসি আমরা। তখন আমি অরুণবদার নাম শুনেছি যখন, আমি ভেবেছি অন্য একজন অরুণবদা, বললাম ও উনি ডিরেক্টও করেন, আচ্ছা আমি তো চিনি না, এরকম করে বলেছি আমি। দিয়ে গেছি, তোমরা ও তুমি, আমি এটা মানে প্রকাশ করিনি অতটা। আচ্ছা তুমি ওটা বসি ভালোভাবে, গুড গার্লের মতন বসলাম। দিয়ে তারপরে যখন মানে রিডিং হলো বা যখন শুনলাম, আর তুমি এত ভালো বলেছিলে, মানে তুমি যদি র্যান্ডম লোক হও, মানে এত ভালো করে বলেছিল অরুণবদা, যে আমি ছিটকে গেছি। আই এম লাইক যে দিস ইজ মাই মানে মোমেন্ট। লোকে ওয়েট করে না, ব্রেক পাবো, দিস ক্যান বি মাই ব্রেক, যে এতদিন পর হ্যাঁ একটা ভালো মানে ফাইনালি আই উইল ডু সামথিং যেখানে লোকে বলবে আচ্ছা অভিনয় পারে ও, ঠিক এরকম একটা চান্স। বা তাছাড়াও শুধু তো অনেক রকমের ইয়ে হয়, একটা হয় যে
বাজে একটা স্ক্রিপ্ট বাট ক্যারেক্টারটা খুব ভালো, যেখানে লোকে বলবে যে হ্যাঁ অভিনয়টা ভালো ছিল মেয়েটার, যাই হোক মুভি। অ্যান্ড আর একটা হয় যে খুব ভালো স্ক্রিপ্ট, সবাই বাজে অভিনয় করেছে। বাট দিস ওয়াজ সামথিং যেখানে ভালো স্ক্রিপ্ট, ভালো অভিনয়, ভালো স্ক্রিন প্লে, ডায়লগ, মিউজিক, আই ওয়াজ ড্যাম শিওর ভালো হতে চলেছে, আমি জানি না এখনও। অ্যান্ড তখন আমার মনে হলো হ্যাঁ ঠিক আছে, মানে কিছু একটা ভালো অফার এসেছে। অ্যান্ড আমি বললাম হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তারপরে লুক সেটে যাই, অ্যান্ড তখন অবধি না আমি অতটা ইনভলভ হইনি উইথ দ্য মুভি। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা চরিত্র আছে, বুঝলাম সব কিছু। আমি বাকি প্রজেক্ট যেভাবে আমি ডিল করি আমি সেভাবে, মানে ঠিক আছে এটা করবো, মন দিয়ে করবো, এইটুকুই। বাট এই কাজটা করতে আমি বুঝেছি যে ওয়েন ইউ ট্রুলি ওয়ান্ট ইউর ওয়ার্ক টু শাইন থ্রু ইট, তোমাকে ঢুকতে হবে ওটার মধ্যে। মানে যারই কাজ হোক তোমাকে ওটা নিজের কাজ মনে করে করতে হবে, যেটা আমি বানিয়েছি। তাহলে আমি কতটা এফর্ট দিয়ে করব বা কতটা আমি আমার উইল ম্যানিফেস্টেশন ওটার মধ্যে দেবো যে এটা হিট করুক, আমি সেভাবে কাজটা করেছি। অ্যান্ড সেটাও আমাকে রিয়েলাইজ করিয়েছিল অরুণ অবধা। তো লুক সেটের দিনই আমাদের ফার্স্ট ওয়ার্কশপ হয়, ফার্স্ট অ্যান্ড অনলি ওয়ার্কশপ, যেখানে কিছু অভিনয় নিয়ে কথা হয়নি, শুধু ক্যারেক্টার নিয়ে কথা হয়েছিল। এবং আমি যেটা আমার মনে আছে আমি বলেছিলাম তোমাকে যে এই জিনিসটাই বলেছিলাম যে তোমার মধ্যেও এই চরিত্রটা আছে, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড হার। ইয়েস, অ্যান্ড আমি বলছি কীভাবে হয়েছিল। লুক সেটের দিন তুমি আমাকে বললে যে, অরুণবদা আমায় বললো যে প্রীতি আমরা যতটা কানেক্টেড এই মুভিটা নিয়ে, তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড আমি একটুখানি ঘাবড়ে গেছিলাম, আচ্ছা ঠিক আছে কী। তখন তুমি আমার স্ক্রিপ্টটা দিলে, দিয়ে বললে এই ফার্স্ট ইয়েটা পড়ো। আমি আমার মতন করে করলাম। তারপর তুমি আমাকে বোঝালে, অ্যান্ড এই সিচুয়েশনটা যখন তুমি আমাকে বোঝালে যে আচ্ছা এই মেয়েটা এরকম কেন করছে, এর কি পাস্ট লাইফে মানে ছোটোবেলায় কিছু ঘটেছিল যার জন্য এটা করতে পারে, এটা কি হওয়া ছিল, কেন এরকম রিয়্যাক্ট করছে, মানে শুধু রিয়াকশনটা নয়, সেটার পেছনে মোটিভটাও খুঁজে বের করো, অ্যান্ড দেন ইউ অ্যাক্ট। ইটস মোর বিলিভেবল ওয়েন ইউ বিলিভ ইট। তখনটা অ্যান্ড তুমি আর কিছু বলোনি, দেন ইউ টোল্ড মি যে এটা এইভাবে এভাবেও বলোনি, এবার করো। And then I did it and you were like, ঠিক আছে আমি বুঝে গেছি। And আমি আরেকটা জিনিস তোমায় জিজ্ঞেস করেছিলাম যে did you feel the difference? Yes. তুমি বলেছিলে হ্যাঁ, and you just smiled. Major difference. And আমি অন্যবাদ আমি যত কাজ করি এখন I use that, যে এই যদি আমি কোনো একটা লাইনারও কিছু করি যেটা কেন, এইটা কোয়েশ্চেন করা, অ্যান্ড এটা আমি একটা মেজর লার্নিং পেয়েছি। তারপর থেকে ইট ওয়াজ লাইক ওকে আই এম উইথ দিস ফিল্ম, ইন দিস ফিল্ম। হ্যাঁ, এবং একটা জিনিস বলি, সেটা হলো আমার কাস্ট করার ব্যাপারটাও একটু বলে দিই। সেটা হলো আমি আর গৌরব এখানে বসে, আমরা এইখানে মানে গৌরব, আমি ওখানে বসেছিলাম, গৌরব এখানে বসেছিল, প্রিয়াঙ্কা এইরকম জায়গায় বসেছিল, আমরা বসে কথা বলছি সিনেমাটা নিয়ে, এবং সিনেমাটা সামহাও তৈরি হয়ে গেছে ওই পয়েন্টে। মানে গৌরব একটা গল্প বললো, যে গল্পটা অলরেডি রিজেক্ট করেছিল, একটা গল্প রিজেক্ট করেছি, সেটা তো হয়ে গেছে, ওটা আমার ভালো লাগেনি একদম। আমি বলছি এটা করবোই না আমি। তারপরে ওই গল্পটা বললাম যে এই গল্পটা যদি করতেই হয় তাহলে এইভাবে করা যায়। হ্যাঁ, সেটা একটা অন্য গ্র্যান্ডারে বানিয়েছিলাম। আর গৌরব ওটা শুনে বলছে বা এইবার তো ওই গল্পটা ভালো লাগছে। তখন গৌরব বললো একটা জিনিস, যেটা আমিও একসাথেই বললাম। গৌরব বলল যে আমার প্রেত কথার যে অডিয়েন্সটা আছে তারা কিন্তু রিয়েল হরর ফিল্ম, মানে যেটাকে রিয়েল হরর সিনেমা বলে, সেই জিনিসটা দেখতেই পছন্দ করবে। কারণ আমার প্রেত কথার অডিয়েন্স কিন্তু ভূত ব্যাপারটাতেই বিশ্বাস ইন্টারেস্টেড। আমি বললাম তাহলে এই গল্পটা করিস না। তাহলে গৌরব বললো হ্যাঁ আমারও মনে হচ্ছে এই গল্পটা করা উচিত হবে না। আমি বললাম তাহলে কি? হঠাৎ করে গৌরব বললো যে এরকম একটা গল্প আছে জানো। যেই বললো ও পুরো গল্পটা আমাকে মোটামুটি নিজের মতো করে বললো। এই সম্ভবত ওরই একটা এপিসোড, সম্ভবত 497 এপিসোড এরকম একটা কিছু, কিন্তু দর্শক দেখলে বুঝতে পারবে যে ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, ও আমাকে বললো, আর আমার মাথায় একটা হঠাৎ এরকম না, একটা বাড়ি, একটা করিডোর দিয়ে ক্যামেরাটা একা এগিয়ে যাচ্ছে। ঠিক এটাই হয়েছে কিন্তু আমার সঙ্গে। হ্যাঁ, এটা শুনতে খুব ফিল্মি লাগে, বাট এটাই হয়েছে। একটা বাড়ি, একটা করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে কেউ একটা। হঠাৎ দেখলাম কেউ একটা উকি দিল। এই করতে 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 গল্পটা শেষ করলো। আমি বললাম দাঁড়া, আই হ্যাভ এ স্টোরি, মানে তোর গল্পটা থেকেই আই হ্যাভ এ স্টোরি। অ্যান্ড আমি ওকে পুরোটা নারেট করলাম। আমরা সবাই বুঝেছিলাম যে হয়ে গেছে, উই গট দ্য স্টোরি। এবার আই নিড টু রাইট দ্য স্ক্রিন প্লে লেখা হচ্ছে। স্ক্রিন প্লে লেখার আগে শুধু সেদিন রাত্রে গৌরব বলল যে কাস্টিং কি ভাবছো? আমি ভাবলাম কাস্টিং। আচ্ছা, তার আগেই যেটা হচ্ছে সেটা হলো তোমার কয়েকটা রিল, যে রিলগুলো তুমি
তোমার উপলব্ধি, জীবনের উপলব্ধি নিয়ে কয়েকটা রিল করেছিলে ঠিক ওই আশেপাশের টাইমটায়। আচ্ছা, আমি তার মধ্যে কয়েকটা আমার চোখে পড়েছে। এই ফাউন্ড আচ্ছা, একে তো এই পাপা কিপারেটারি টাইপের দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে তো একটা ডিপার সাইডও আছে। তার মানে তো এই ক্যারেক্টারটা যে করে, যে পাপা কিপারি ক্যারেক্টারটা, সেটা করার জন্য তো ভেবে করে মনে হলো আমার। অ্যান্ড দেন আমাদের যে চরিত্রটা আছে তার সঙ্গে একটা কোথাও একটা আমি সিমিলারিটি পেলাম যে আচ্ছা, দেন একেবারে একসাথেই অলমোস্ট গৌরব আর আমি একসাথেই বলেছি। আমি বললাম প্রীতি, গৌরব আমি বলতে যাচ্ছিলাম প্রীতি, একদম প্রীতি তো ভালো যায় এটাতে হলো। অ্যান্ড দেন আমি বললাম গৌরব তুই কালকে প্রীতিকে ফোন করে নিস। অ্যান্ড দেন তারপর তুমি যেটা বললে সেটা হলো। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে প্রীতিকে কেন কাস্ট করলে, সে কি ইনফ্লুয়েন্সার বলে, তার ফলোয়ার আছে বলে। আমি বললাম না আরে বাবা, এটা আমি আমাকে যদি কেউ চেনে তাহলে সেটা আমাকে বলতেই পারে না। মানে আমি কোনোদিন এই কারণে কাস্ট করবো না কাউকে যে তার ফলোয়ার আছে বা তার কত লোকের কাছে পৌঁছবে, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। কিন্তু অ্যাকচুয়ালি জানো তো, আমার মনে হয়েছিল যে এই পার্টিকুলার চরিত্রটা ওই বাড়িটার সামনে যেই মেয়েটা দাঁড়িয়ে থাকবে সেই মেয়েটাকে কি আমি দেখতে পাচ্ছি অ্যাজ এ ক্যারেক্টার। অ্যান্ড দেন তারপর তো তুমি যেটা বললে, অ্যান্ড আমার একটা পয়েন্টে মনে হচ্ছিল তোমাকে একটু ইনভলভ করতে হবে প্রজেক্টটায়, কারণ তাহলেই আমরা ওটা বের করতে পারবো। এবং সবাই আমরা প্রচণ্ড এক্সাইটেড আমিষ নিয়ে, এবং আমিষ রিলিজ করছে আগামীকাল। এবার আমরা আমিষের মানে প্রচণ্ড উত্তেজনার এক্সাইটমেন্টের বাদ দিয়ে আমি তোমার সঙ্গে একটু কথা বলি প্রীতি। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি একজন শুধুমাত্র ইনস্টাগ্রাম ক্রিয়েটার বলা ভুল হবে, কারণ তুমি একজন এন্টারপ্রেনারও বটে। তো এই যে একটা লম্বা জার্নি, এই জার্নিটার তো একটা নিজস্ব আপস অ্যান্ড ডাউনস আছে, নিজস্ব ওঠাপড়া আছে। তুমি নিশ্চয়ই এর আগেও কোনো ইন্টারভিউ বা পডকাস্টে বলেছো বেশ কিছু কথা নিয়ে, বাট আই ওয়ান্ট টু নো যে তোমার একদম ছোটোবেলাটা, তোমার নিজের সঙ্গে কাটানো টাইমগুলো কীরকম ছিল? আমার ছোটোবেলা বলতেই মনে পড়ে, মানে ভিভিড মেমোরিজ ক্যামেরা। তো খুব খুব ক্লোজ আই এম উইথ ক্যামেরা, কারণ কি একদম ছোটো। আমার বাবা ইজ সামবডি যে খুব মানে এরকম টেক স্যাভি টাইপের, যে খুব ছোটো বয়সে কম্পিউটার এসছে আমাদের বাড়িতে। যখন কম্পিউটার নিয়ে অত মাতামাতি নেই, তখন ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, তখন তো আরও রিল ওই ক্যামেরাগুলো থাকতো। তো ডিজিটাল ক্যামেরা আসে যখন আমি ক্লাস 2-3 এরকম পড়ি। ক্যামেরা তার আগেও ছিল আমাদের বাড়িতে। তো আমি কি করতাম, ছোটোবেলা থেকেই আমার হচ্ছে দুপুরবেলা আমি ঘুমোবো না। আমার ইয়ে ছিল যে আমি তো বড়, খুব ছোটোবেলায় আমি তো হিরোইন হব, আমার ভুঁড়ি হয়ে যাবে দুপুরে ঘুমোলে। তো ওই টাইমটুকু আমি ফাঁকা পেতাম। তো মা, বাবা, দাদা সবাই ঘুমোচ্ছে বা দাদা নিজের কাজ করছে, হোয়াট এভার, দুপুরবেলায় ওই ক্যামেরাটা আমি পেতাম। ওই কোনো একটা ঘরে গিয়ে কোনো একটা শেলফে, স্কুল একদম ছোট, একদম ছোট, তখন টিনেজও নয়, তারও ছোট। তো তখন ওই ক্যামেরাটা রেখে কিছু একটা যা হাতের কাছে পেতাম ওটা নিয়ে আমি বলতাম আই উড লাইক টু থ্যাঙ্ক মাই মম। মানে এটা আমি বাংলায় বলতাম। আমার মা আমায় বিশ্বাস জাগালো, সাহস জাগালো, তার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এইসব করতাম আমি। আর তারপরে কিছু একটা পেলাম, ধরো বোরোলিন নিয়ে এরম করে বলছি এটার সাথে এটা ফ্রি পাবেন, মানে প্র্যাকটিস। আমি তো বুঝতে পারিনি ওটা প্র্যাকটিস হচ্ছে, আমি খেলার ছলে ওটা করতাম, আর খুব মজা লাগতাম সেটা দেখতাম। আবার পিছনে গিয়ে চুলটা দেখাচ্ছে, এটাই হেয়ার কাট, এরকম করবে, মানে খুব ক্যামেরার সামনে ভুলভাল করা ছোটোবেলা থেকে। আর ওটা আমার মা বাবা পরে এসে দেখতো আর খুব হাসা, মানে ওদের জন্য ওটা খুব ফান, হ্যাঁ, যে আরে এটা খুব। আর আমি বললাম না দেখো না, লজ্জা পেতাম খুব। আর ওরকম মানে ছোটোবেলা থেকে যাই করবো আই ওয়ান্ট যে ওটা রেকর্ড হয়ে যাতে। নাহলে আমি এরকম, আমার একটা ভিডিওতে বলা আছে, আমি তখন খুবই ছোটো, আমি বলছি 6 বছর হবে, 6-7 বছর বয়স হবে, আমরা ঘুরতে গেছি কোথাও, আমি বলছি ক্যামেরাটা আমার পেছন ছিল, আমি নাচছি টাচ্ছি সব করছি, কোথাও ঘুরতে, যেই সরিয়েছি আমি বলছি আমি এত মজা করছি কেউ তুলছেই না। এইটা ছিল আমার, যে সারাক্ষণ ক্যামেরা যাতে আমার দিকে থাকে। তো বাবা ওটা তৈরি করেছে বেসিক্যালি, এই নাচ কর, এই এটা কর, ওটা কর। তো অনেক ছোটোবেলাকার আমার ভিডিওজ আছে এরকম, যেগুলো এখন দেখলে খুব এম্বারেসিং, বাট ওইটা করে করে না আমার একদম ক্যামেরার সাথে, মানে ক্যামেরার চোখে তাকিয়ে আমি বিলিভ করাতে পারবো যে আমি কি বলছি, মানে আই এম ভেরি লাইক দ্যাট, মানে ক্যামেরা ইজ মাই বেস্ট ফ্রেন্ড ছোটোবেলা থেকে। আর একটা জিনিস ছোটোবেলাকার খুব ভিভিড মেমোরি ইজ দ্যাট আই ওয়াজ, মানে খুব বেশি আমি নাচকে ভালোবাসতাম, এখনও বাসি। অ্যান্ড ইটস এ ভেরি স্যাড পয়েন্ট এখন যে আমি সেইভাবে কন্টিনিউ করতে পারছি না। কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে নাচ শিখি। প্রথমে কত্থক শিখতাম যখন আমার 4 বছর বয়স, তখন থেকে। তারপরে আমি যখন বহরমপুরে যাই তখন আমি ভরতনাট্যম শিখি। অ্যান্ড পুরো টানা আমার কলেজ লাইফ অবধি, কলকাতা আসা অবধি আমি
একজনের কাছেই শিখেছি, ভরতনাট্যম, আমার রাসেল স্যার। অ্যান্ড আমি ভীষণ প্যাশনেট ছিলাম, মানে আমার ছিল যে আমি নাচ নিয়ে এগোবো যদি আমার অ্যাক্টিং না হয়, ব্যাকআপ প্ল্যান। আর যদি নাচ না হয় তাহলে একটা বিউটি পার্লার খুলবো, আর যদি বিউটি পার্লার না হয় তাহলে পড়াবো। বাবা এতগুলো ব্যাকআপ ছিল? হ্যাঁ, বাহ। আমার বাবা বলতো আমার বন্ধুদের বাবাকে, আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা নেই, ও কিছু একটা করে নেবে। তো আমি ভীষণ মানে ইভেন ডান্সার আমি এইটা কোনো পডকাস্টে বললাম, এখন বলতে বলতে বেরোলো, আমার বাবার মতন ভালোবাসি আমি আমার নাচের স্যারকে। মানে আমার জীবনে যত ডাউন, মানে একদম সব থেকে লোয়েস্ট টাইমে আমি মা বাবার কথা শুনছি না, সেখানে এসে স্যার শুধু আমার বাড়িতে এসে আমাকে একটা কথা বললাম, আমি পরের দিন সেটা শুনে নিলাম। মানে এত লেভেল অফ ইমেন্স রেসপেক্ট, অ্যান্ড আমি খুব মানি। তুমি খুব সিরিয়াসলি নিয়েছিলে ডান্সটাকে? খুব সিরিয়াসলি নিয়েছিলাম। অ্যান্ড আমি বুঝতে পারি, আমি অতটা সাধনা যে নাচ একটা অতটা আমি বুঝতাম না তখন, কিন্তু আমার কাছে ছিল খুব ফান লাগতো। ওই নাচ যেটুকু করছি না তখন মনে হতো আমি কিচ্ছু জানি না, আর ওই ফিলিংটা যেটা আমার এখনো ক্যামেরার সামনে থাকলে যেটা আমি সব ভুলে যাই। তো নাচও আমার কাছে একটা এমন ছিল যে আমার কোথাও মন খারাপ হলো, আমি নাচের ক্লাস থেকে যখন বেরোতাম আমার পুরো রিফ্রেশড একটা মুড। তো এই দুটো মেমোরি আমার, ক্যামেরা আর নাচ, আমি খুব খুব ভালোবাসতাম। বাহ। এবং এটা পুরোটা হচ্ছে বহরমপুরে? সব বহরমপুরে হচ্ছে। সব বহরমপুরে। আমার অ্যাকচুয়ালি ছোটবেলাটা বহরমপুরে, আমার যেগুলো মনে আছে সেটা বহরমপুরে। আমি কিন্তু জন্মেছি মহারাষ্ট্রতে। তো আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, আচ্ছা। তো বাবার পোস্টিং ওখানে ছিল, তো আমি ওখানে ওখানে আমি 4 বছর কাটিয়েছি। আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না, সেরকম কোনো মেমোরি নেই, নেই বলতে গেলে। ছবি দেখেছি যেগুলো ওইটুকুই। তারপরে এখানে বহরমপুরে এসে আমি আবার খুব নাকুচু ছিলাম ছোটবেলায়, এই প্রীতির মতন। তুমি জানো খুব বাজে ছিলাম আমি। তাই? হ্যাঁ, ওখান থেকে এসে আমি কালো, যারা একটু ডার্ক স্কিন বাজে দেখতে, তাদের কাছে যেতাম না, কোলে উঠতাম না, খুব বাজে ছিলাম। এখন ভাবলে আমি জাজ করি নিজেকে খুব। না, অনেক বাচ্চারা তখন সেই সময় খুব বাজে, এটা কি খুব বাজে। আমার এক বান্ধবী ছিল, সে স্কুলে যাচ্ছে, তো হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? তো তার মা বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, বলে না আমি যাবো না স্কুলে, আমি যাবো না। তখন তার 4 বছর বা 5 বছর বয়স হবে। তো জানা গেছে পরে করে মানে ইনভেস্টিগেট করে যে ওর পাশে যে ওর বান্ধবীটা বসছে, সে কয়েকদিন ধরে সে চলে গেছে অন্য জায়গায় বসতে, আর একটা মেয়ে এসছে যে নাকি একটুখানি তার রং কালো, গায়ের রং কালো, সেই জন্য সে স্কুলে যাবে না বলে ডিসাইড করেছে। কি খারাপ ব্যাপারটা বলো তো। খুব বাজে। এটা অ্যাকচুয়ালি কিছু করার নেই, জানো তো। এটা বাচ্চা তো ইনোসেন্ট, এটা ইনোসেন্স না, এটা ব্যাপারটা কি হয় জানো, আমাদের ডিএনএতে একটা আইডিয়া অফ কলোনিয়ালিজম বা ফেয়ার স্কিনের প্রতি ভালো লাগা আমাদের ডিএনএতে ঢুকে গেছিল, এবং ঢুকে আছে এখনো বেরোয়নি। সেটা কোথাও না কোথাও ক্যারি ফরওয়ার্ড তো হবেই। সেটা আইদার চারপাশের লোকজনের বিহেভিয়ার দেখে, বা আইদার দেখো, পেট্রিয়ার্কি ইজ এ রিয়েল থিং, রাইট? পেট্রিয়ার্কি আছে এই পৃথিবীতে, এবং আমরা যতই বলি উই আর এ পার্ট অফ পেট্রিয়ার্কি। এবার সেটা একটা বাচ্চার মধ্যে ঢুকে না, কোনো না কোনোভাবে তো ঢুকবেই, কারণ তারা তো সমাজটাকে দেখছে, তাদের ইনোসেন্ট দৃষ্টিতেই তারা নজর তো দিচ্ছে, যেটা দেখছে সেটা শিখছে। অলসো আমরা সবসময় ভালো ক্যারেক্টারকে ফর্সা দেখি আর নেগেটিভ ক্যারেক্টারকে কালো দেখি, একদম। তো সেখান থেকে ওই নোশনটা আসতেই পারে, ওটাই তো বলছি। ইভেন বইয়েও বিউটিফুল একটা ফর্সা মুখ দেখে আর আগলিতে একটা কালো মুখ, একেবারেই তাই। এবং থ্যাঙ্ক গড যে আস্তে আস্তে এটা নর্মালাইজ হচ্ছে, খুবই খুবই ভালো জিনিস এটা। তোমার এই তুমি বহরমপুর থেকে তুমি এলে কলকাতায় কবে এবং কিভাবে? 2019-এ। তো আমি আমার 12th দিই তখন বহরমপুরে, আর আমি প্রিটি গুড মার্কস পেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল আমি বম্বে যাব, বিকজ অভিনয়টা নিয়েই আমার এগোনোর ইচ্ছে ছিল, ওখানে কোনো একটা দল জয়েন করবো, আমার প্ল্যান সর্টেড ছিল, ঠিক আছে। তো তারপরে আমার একটা খুব বাজে, মানে আমার একটা হেলথ কন্ডিশন হয়, তো আমি ওখানে বাড়ি ছেড়ে যেতে পারতাম না। তো ঠিক আছে, বাবা বললো যে এখানে লোকাল একটা কলেজে ভর্তি হয়ে যায়, তারপরে তুই 1 বছর পরে চলে আস, যখন মেডিকেশন অ্যান্ড সব কিছু তুই কিওর হয়ে যাবি তখন যাস। তো তখন আমি আমার ছোটোবেলায় না বাবা রাগাত ওই কলেজটা নিয়ে, গার্লস কলেজ, ঠিক আছে, বহরমপুর গার্লস কলেজ, ওই কলেজে আমাকে ভর্তি করেছে। আমি কাঁদছি ওখানে গিয়ে, ধ্যাঁড়া আমি একটা কাঁদছি ওখানে গিয়ে, ভর্তি হবো না বলে। তো হচ্ছে ওখানে ইউনিফর্ম, একটা কলেজের ইউনিফর্ম আছে, ঠিক আছে, তারপর চুড়িদার, ওড়না, এইসব। তো আমি ভেবেছিলাম শর্ট স্কার্ট পরে যাবো কলেজে, এইসব। তো হ্যাঁ, কলেজের পিকচার
পিকচারটা তো হ্যাঁ কারণ ওটাই থাকে, পেইন্ট কারণ করে জোহর। দিয়েছে। হ্যাঁ, আমি একটা এরকম, আমি কিনতে যাব না, আমি বাইরে দাঁড়িয়ে আছি এরকম করে, মা বলেছে, মা দোকানে গেছে কলেজে, ওই যে ওই মেয়েটা আমার মেয়ে ওই রকমই, ওর সাইজে দাও, এইসব ঘটেছে। তো আমি কিছু মাস ওখানে পড়ি, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক না ঠিক আছে, 1 বছর যখন হয়ে যায় আমি দিই। আমি দিল্লিতে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিই, আমি বম্বেতে দিই, আমি মানে অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ লাইক আমি এখান থেকে বেরোতে চাই, তো আমি সব জায়গায় দিতে থাকি। তো তারপরে বম্বে তো হয় না, দিল্লি হয় না, কলকাতায় আমি আসি, অ্যান্ড কলকাতায় এসে আমার ভবানীপুরে ভর্তি হওয়ার কথা ছিল। আমি যখন যাই তখন বলছি আপনি এখন কেন এসেছেন, হয়ে গেছে তো, ডেট পেরিয়ে গেছে। আমি বললাম মেরিট লিস্টে নাম উঠেছে আমার, এসব বলেছে। বলছে না এসব হবে না। দিয়ে আমি বললাম এবার 1 বছর কী হবে এরকম। দিয়ে আমি বাবাকে বলছি, বাবাই অ্যাকচুয়ালি আমাকে ডিলে করিয়েছিল, ঠিক আছে, এইটার রেজাল্ট বেরোক। আর বাবা বলছে হয়ে যাবে, কিছু না কিছু হয়ে যাবে। তারপরে পুরো হোটেলে খাবার খেতে যাওয়ার মতন, শোনো। এবার আমরা হচ্ছে আশেপাশে কী কলেজ আছে, NSHM বলে একটা কলেজ আছে, ওখানে গেছি। দিয়ে বলছি আপনাদের কী কী কোর্স পড়ানো, ঠিক আছে, একটা প্রাইভেট কলেজ। আচ্ছা দিয়ে ওখানে একটা ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স, আচ্ছা এটা করো। এইরকম করে ভর্তি হওয়া আমার। আমার ছিল আমি কলকাতা আসবো, তারপর তো মা বাবা দেখছে না আমি কোথায় কী করছি। আমার ছিল আমি অডিশন দেবো, এই করবো সেই করবো, মডেলিং করবো, এইসব। তো তখন আমি বুঝতে পারিনি যে আর দুনিয়ায় যাই করতাম আমার ইজি হতো। আমি ফ্যাশন ডিজাইনিং নিয়েছি, আমার আর সময় নেই জীবনে, এত কঠিন একটা সাবজেক্ট, কি নেই, ম্যাথস আছে, ইকোনমিক্স আছে, সব কিছু, ড্রয়িং করতে হবে, সব কিছু করতে হবে। তো আমি বেশ ঢুকলাম যখন, হলাম আচ্ছা কলেজটা ঠিকঠাক, বেশ আমি ভেবেছিলাম আরও বড় কলেজ হবে, বাট ওখানেই শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, ফেস্ট করলাম, যেই শুরু হচ্ছে আমার লাইফটা একটা গতিতে এগোচ্ছে, যে আমি মডেলিং করছি, এবার আস্তে আস্তে আমার জীবনে কিছু একটা, তার মধ্যে অনেক বিষয় ভুলভাল অফারে আসে, যেমন ওগুলো আসছে, সব কিছু সরিয়ে টরিয়ে হচ্ছে, কোভিড। মানে পুরো রিসেট বাটন ছিল আমার প্রগ্রেস অফ কলকাতা, কোভিড এসে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি এর মধ্যে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আমি 2018 থেকে চালু করে দিয়েছি, মানে যা গল্প করলাম এর মধ্যে আমি করছি কন্টেন্ট। ও আচ্ছা, হ্যাঁ ওটা হচ্ছে সাইড বাই সাইড। ব্যাক টু বহরমপুর গেলাম, আর আমার দম বন্ধ হয়ে আসছে, আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না, এখানে সারাক্ষণ বাড়িতে থাকা। তারপর আমি রিয়েলাইজ করলাম সবাই তো ফোন দেখছে, তো আমাকে যদি দেখে ফোনে, তো আমি অনেক বেশি এফোর্ট দিতে লাগলাম, অনেক বেশি। মানে আমি সারাদিন ধরে শুধু তখন ফ্যাশন যেহেতু পড়ছিলাম, আমি ফ্যাশন ভিডিওস বেশি বানাতাম, যে এটা এরকমভাবে স্টাইল করা যায়, এরকম, আর সব রকম ট্রাই করে নিয়েছি আমি জনরা কন্টেন্টে। ঠিক আছে, তো তখন ওরকম করে বানাতাম, অ্যান্ড আমি দেখছিলাম যে মানে দেয়ার ওয়াজ এ রাইজ ইন ক্রিয়েটার্স ডিউরিং কোভিড। রাইট, একদম রাইজ, কেউ সবাই বাড়িতে বসে আছে, তো ওই জিনিসটা হয়। অ্যান্ড দেন তারপরে 2 বছর মতন লকডাউন থাকে, তো মানে ততক্ষণে আমার কলেজ লাইফ কেটে গেছে। আমি যখন গেলাম তখন 3rd ইয়ার, আর কি। তারপর আমাদের গ্র্যাজুয়েশন শো হলো, ওখানে আমি উইনার হলাম। তো আমার ডিজাইনিং বরাবরই খুব ভালো লাগতো, আমি মন দিয়ে করেছিলাম কোর্সটা। তারপরে হয়ে গেল কলেজ শেষ। একটা গল্প মনে পড়লো আমার, স্টিভ জবসের একটা, কোন ইয়েটাতে জানি, প্রেমাশিস শুনতে পাচ্ছে না, হ্যাঁ না, একটা কলেজে উনি একটা লেকচার, সম্ভবত হার্ভার্ডের কোনো একটা লেকচারে উনি বলছেন যে পৃথিবীতে ওর জীবনের একটা ঘটনা বলছেন, যে আমি না এক সময় কি করব বুঝতে পারছিলাম না, তো আমি গিয়ে না একটা ক্যালিগ্রাফি কোর্স দেখলাম, আমি বললাম এটা করলাম, এবং ক্যালিগ্রাফি কোর্সটা তো হয়ে যাওয়ার পরে হয়ে গেল, আমি শিখে গেলাম। দেন তারপর যেটা হলো সেটা হলো কম্পিউটারে, হ্যাঁ, ফন্টস বলে বিষয়টা, আমার মনে হলো যে কম্পিউটারে তো সুন্দর দেখতে ফন্ট হতে পারে। দেন আই ডিড দ্য ক্যালিগ্রাফিস। তো আজকে আমরা যত রকমের ফন্টস দেখতে পাই তার সোর্সটা হলো ওই ক্যালিগ্রাফি কোর্সটা। তো এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, জীবনে কোনো কিছু বৃথা যায় না। তো তোমার ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সের সঙ্গে কানেক্টেড যে আরেকটা বড় পার্ট, সেটা হলো প্রীতি জেন। এই বয়সে একজন মহিলা এন্টারপ্রেনার হব, আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করব, এই ভাবনাটা কখন আসে এবং কিভাবে আসে, সাহসটা কি করে পেলে? খুব হাসি পাচ্ছে। আমি একটা জব জয়েন করেছিলাম, তো শোনো, আই অ্যাম এ ভেরি স্মার্ট পারসন। আমি জানি যে আমার ব্যাচে আমি জব পাবো, আমি জানি আমি জব করবো না, আমি তাও বসেছি। তো সুন্দর করে আমি 2টো ইন্টারভিউ দিয়েছি, 2টোই এসেছে কোম্পানি, 2টোতেই আমি সিলেক্ট হয়েছি। ঠিক আছে, একটা জব আই টুক আপ, আর একটা আমি বন্ধ করে দিয়েছি। তো আর একটা আমি গেলাম, যে আমি 6 দিন কাজ করেছি, 6 দিনে আমি 100টা ডিজাইন করেছি।
তাদের একটাও ভালো লাগেনি। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক আমি এত বাজে ডিজাইন করি না যে তোমার একটাও ভালো লাগবে না। তো আমি 6 দিনের মাথায় রিজাইন। তো ভাবো কলেজ কতটা ব্ল্যাক লিস্টেড হয়েছে আমার জন্য। এটা খুব খারাপ রিয়েলাইজ করলাম কি আমি অন্যদের অপরচুনিটি মারলাম, এটা আমি এখন ভাবছি। বাট ঠিক আছে, মানে আমরা সবাই ভুল করি, আমার ভুল ছিল ওটা। তো আমি ওটা করি অ্যান্ড ওটা আমার রিয়েলাইজিং পয়েন্ট ছিল যে ঠিক আছে আমার একটাও ডিজাইন নিয়ে হবে না, আমি নিজেরই ব্র্যান্ড খুলে নেবো, এইরকম একটা ব্যাপার। অ্যান্ড আমার কাছে ছিল যে ব্র্যান্ড খুলতে আর কী লাগে, একটা মাস্টারজি, একটা এই কি বাচ্চা ছিলাম আমি। ঠিক আছে, মানে হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, এবার আমি বলছি ঠিক আছে আমি সবাইকে বলবো যে অ্যাট দ্য এজ অফ 21 আই হ্যাড মাই ওন ব্র্যান্ড, এইটা বলে আমি তাড়াহুড়াতে খুলেছি। হ্যাঁ, কী নাম দেবো, প্রীতিজেন, সব কিছু সিটিজেন থেকে প্রীতিজেন এসছে, সব কিছু লোগো আমি ডিজাইন করেছি, সব কিছু হয়ে গেছে। এবার শুরু করলাম, ওইটুকুই। তার আগে পরে কি করতে হয় আমি কিচ্ছু জানি না, আমি শুধু জামা বানিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে, রোজ একটা করে নতুন ডিজাইন বানিয়ে যাচ্ছি। ওটা বেচবো কী করে, পড়বে কে, মানে কি করে ইনভেন্টরি ম্যানেজ হবে, একটা প্লাস্টিকে করে ভরে ভরে যেগুলো বিক্রি হচ্ছে না রেখে দিচ্ছি, মানে দেয়ার ওয়াজ নাথিং। এটা কবে, কোন সালে? দিস ইজ 2022। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ইট ওয়াজ হিলেরিয়াস। ঠিক আছে, তুমি দেখো না কী করে চালাচ্ছে একটা ব্র্যান্ড, আর বাইরে থেকে দেখতে বেশ ওর ব্র্যান্ড আছে একটা এইরকম। তো তারপরে আমি ওটা সম্পর্কে যাই অ্যান্ড আই ওয়াজ লাইক যে আমি এখানে বেশি বিজি হয়েছি, তুই একটু দেখবি, ও কিছু দিন দেখে। বাট ওরকমভাবে হয় না, তোমার ব্র্যান্ডটা না তুমিই পারবে, মানে অন্য কেউ যে ইয়ে করবে না অত ভালো করে হয় না। অ্যান্ড দেন আমার সম্পর্ক শেষ হয়, মানে কি বলে ব্রেকআপ হয়ে যায়। তারপরে আমার ওইটাও পজ, প্রীতিজেন, বিকজ ও দেখছিল আমি তো ছেড়ে দিয়েছিলাম ওর। ও বাবা, আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আই ওয়াজ লাইক ওই একটা জায়গায় আমার মনে ছিল ওইখানে মানে ওটাকে রিস্টার্ট করার জন্য আমার অনেকটা উইল পাওয়ার লাগবে। কারণ কি একটা এরকম, আর প্রীতিজেনের জন্য আমি প্রচুর মানে হয়েছি, কি বলবো, হ্যারাস হয়েছি। মানে একটা জায়গা আমি পাইনি যেখান থেকে আমাকে মানে প্রবলেমে পড়তে হয়নি ভীষণ, মানে প্রত্যেক এক একটা বাড়ি নিতাম আর ওখান থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে বেরিয়ে আসতে হতো, এরকম খুব হয়েছে আমার। তো তারপরে ওই বাড়িটা আমি দীর্ঘদিন নিয়ে রেখে দিয়েছি, মানে রেন্ট আমি দিয়ে যাচ্ছি মাসের পর মাস, আর বন্ধ আছে আমার ব্র্যান্ড। ঠিক আছে, এবার অনেকে কাস্টমার্স ছিল যারা বলতো কি হচ্ছে না হচ্ছে, আমি বললাম যে কিছুদিন বন্ধ আছে এই সেই। আর আই ওয়াজ অলসো মানে ডিলিং উইথ মাই ওন থিং, আমি একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম, আমি নিজেকে গোটাচ্ছিলাম এইসব। তো তারপরে ওয়ান ডে আই ওয়াজ লাইক, মানে কিছু মাস পর আই ওয়াজ লাইক এইটা হতে পারে না। আমার বাবা আমাকে একটাই কথা বলেছিল, যাই কর এটা বন্ধ করিস না। তো ওই জায়গা থেকে আমার একটা ছিল যে উই নিড টু ডু সামথিং উইথ ইট, কিছু একটা। তো আমার একজনের সাথে পরিচয় হয়, তার নাম নবীন, যে এখন আমার কারেন্টলি বিজনেস পার্টনার। তার সাথে আমি কথা বলি অ্যান্ড হি ইজ ভেরি কিন ইন বিজনেস, মানে ও যে কোনো জিনিসে বিজনেস করতে চায়, এরকম একটা মেন্টালিটি। ঠিক আছে, তো আমি এরকম বলেছিলাম আমার একটা এরকম প্রীতিজেন ব্র্যান্ড আছে, অ্যান্ড ও বললো সহি মে চালু করনা হ্যাঁ, এটা সিম্পল কথা। আমি বললাম হ্যাঁ করনা তো হ্যাঁ লেকিন ক্যাসে। ওকে, তো বললো কীভাবে ডিল হবে, অ্যান্ড উই ওয়ার লাইক যে ঠিক আছে পার্টনারশিপ। অ্যান্ড পার্টনারশিপও আমাদের ইটস ইকুয়াল পার্টনারশিপ, নো লেস নাথিং, যে আমার নামে বলে এটা না, পুরো ইকুয়াল পার্টনারশিপ। এইটা করার ফলে হয়তো হ্যাঁ আমার পার্সেন্টেজ কমেছে, বাট দ্য ওনারশিপ হি হ্যাজ টেকেন হ্যাজ চেঞ্জ দ্য কোর্স অফ প্রীতি, যেটা হয়তো লোকে ভাবে যে শুধু আমি করেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য পার্সন বিহাইন্ড ইট অ্যাজ ওয়েল। পরের দিনই ওই ফ্ল্যাট থেকে সব জিনিসপত্র আমার ফ্ল্যাটে এলো, যা মেশিন, জামা কাপড় ধুলো পরে একাকার এলো। অ্যান্ড ওটা একটা রিয়েলাইজিং পয়েন্ট ছিল ফর মি যে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক ফ্রম হিয়ার, মানে এইটা যে আমার বাড়িতে চলে এসেছে, এইবার আমি যেটা বিল্ড করব এবার দেখবে সবাই। অ্যান্ড নাও প্ল্যানিং শুরু হলো কীভাবে রিলঞ্চ হবে। অ্যান্ড রিলঞ্চ নিয়ে উই ওয়ার ভেরি এক্সাইটেড, কারণ কি আমরা পুরো ভেবেছিলাম যে রিলঞ্চ হ্যাজ টু বি আ ব্লাস্ট। তো আমরা কী করলাম, হিজ আইডিয়া ওয়াজ যে তোমার ফলোয়ার্সদেরকে নিয়ে তুমি শ্যুটটা করো। তো আমি একটা পোস্ট করলাম যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর হাইট, সাইজ, হোয়াট কালার ইউ আর, তুমি জাস্ট লেখো ইউ আর ইন্টারেস্টেড। 60,000 লোকে আমাকে রিচ আউট করে যে ওরা মডেলিং করতে চায়। আমরা 12 জনকে সিলেক্ট করি, একটা শ্যুট হয়। অ্যান্ড ওরা বলছে যে লঞ্চের পরে ওরা যেখানে মানে ধরো কেউ স্কুলে পড়ে, একজন মা আছে, একজন অফিস গোয়িং পারসন, ওরা বলছে আমরা ওখানে গিয়ে সেলিব্রিটি হয়ে গেছি, মানে লোকে বলছে আরে কংগ্রাচুলেশনস, সেই বিশাল বড় ব্যাপার। অ্যান্ড তখন ওটা আমায় হিট করে যে আচ্ছা, মানে এই যেই সিচুয়েশানটা ওরা এখন আছে, যে ওরা একটা অপরচুনিটি চাইছিল, পাচ্ছিল না, যেটা আমি কিছু বছর আগে ছিলাম, যেটা কোভিডের আগের আমি ছিলাম, যে আমি জাস্ট কাজ খুঁজতাম পাগলের মতন, লোককে টেক্সট করা, আমি একটা শ্যুটে আমায় বলো, কোনো কাজ থাকলে আমায় বলো।
ওদের কাছে ওটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়ালো। অ্যান্ড আই ওয়াজ লাইক যে তুমি যখন অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে তাহলে তো আর কিছুই মানে ইউ ডোন্ট নিড এনিথিং এলস। মানে লোকের কাছে ইউ আর ক্রিয়েটিং অপরচুনিটি। অ্যান্ড আমি ক্রেডিট ডেফিনেটলি আমার বিজনেস পার্টনারকে দেবো এটার জন্য। বাট দেন ইট ওয়াজ পসিবল বিকজ অফ বোথ অফ আস, অ্যান্ড ইট ওয়াজ আ হিট আইডিয়া। এটার জন্য প্রচুর লোকে মানে ইট বিকেম আ কমিউনিটি ড্রিভেন ব্র্যান্ড। লোকেরা নিজের ব্র্যান্ড বলে মনে করতে লাগলো। ইভেন এক্সিবিশন করলাম আমরা, পাগলের মতন লোক এসেছিল। আমি কোনোদিন ভাবিনি এত লোক আমায় চেনে। আমি ভাবতাম হ্যাঁ চেনে, কয়েকজন চেনে, দেখে। ওখানে এত লোক এসেছিল, আমার শরীর খারাপ হয়ে গেছিলো, বাউন্সার ডাকতে হয়েছিল, লোকে লাইন দিয়ে আমার সাথে ছবি তুলেছে। অ্যান্ড ইটস অ্যান অ্যাচিভমেন্ট। অবভিয়াসলি ইট ইজ খুবই ভালো ফিলিং, খুবই ভালো ফিলিং। অ্যান্ড মানে ভীষণ, এটা প্রচুর আমার জীবনে কোনো কিছুতে বাধা পড়েনি এত যতটা আমার ব্র্যান্ডে পড়েছে। বাট এখন আস্তে আস্তে সেট আপ হচ্ছে, আমরা একটা অফিস করেছি, এখন প্রপার ইনভেন্টরি হয়, আমি জানি কি করতে হয়, মার্কেটিংও করতে হয়, একটুখানি লিগাল জিনিসপত্র আছে, মানে প্রপার একটা স্ট্রাকচার আছে, আস্তে আস্তে সেই কোম্পানি প্রপারলি রেজিস্টার করা। নাইস, যাক তাহলে আচ্ছা বুঝেছি, মানে শুরুটা আগে থেকেই হয়েছিল কিন্তু প্রপারলি এই এখন মানে আমি হ্যাঁ, কারণ আমি তো আগে দেখিনি, এই প্রথম দেখলাম। ওই এক্সিস্টই করতো, লোকে জাস্ট বলতো হ্যাঁ তুমি ডিজাইনও করো। অনেকে বিশ্বাসই করে না আমি ডিজাইন করি, আমি পড়ে আছি দা আমার ডিজাইন করা। নাইস। মানে নিজের ডিজাইন করা বলতে তুমি কাউকে দিয়ে ডিজাইনটা করে তুমি কাউকে দিয়ে ক্রিয়েট বানানো করানো হয়। এবার এতে ধরো ব্লক প্রিন্ট, এইটা মানে বাড়ি ফেরা, তো বাড়ি নিয়ে কোনো একটা ওটা ব্লক করানো, এই ব্যাপারগুলো। আমিও জীবনে একবার ছোট্ট ডিজাইনিং এর একটা সিনে ঢুকেছিলাম। তাই? হ্যাঁ। দিয়ে কি হলো? ভালোই। আমি মাঝখানে তো সিনেমা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় আমি শাড়ি বিক্রি করেছি বানিয়ে। বাহ, নিজে আঁকতে? তা আমি তো ফটোশপে আঁকতে পারি, আমি এখনও পারি ফটোশপে। ডিজিটাল আর্ট আমি মোটামুটি এটা করে ক্রিয়েট করতে পারি। সেটা করে আমি আইডিয়াসগুলো লোকজনকে দিতাম। আগরপাড়ায় একটা ওপরে একটা প্রিন্টিংয়ের জায়গা ছিল, যেখানে শাড়ি প্রিন্ট হতো, সেখানে গিয়ে খবর করে এদিক ওদিক করে বিরাট হিট হয়েছিল আমার শাড়ি। তুমি শিলিগুড়িতে বিরাট হিট হয়েছিল, মানে একটা লট বানিয়েছিলাম আমি 80 পিসের, 80 পিস বিক্রি হচ্ছে 10 দিনে। এবং সেটা কিভাবে, অদ্ভুত ব্যাপার। সেটা হলো আমার বাড়ি, ওখানে তো মার্কেটিংয়ের ব্যাপার নেই, আমার বাড়ির বাইরে, আমার বাড়িটার ড্রয়িং রুমে মা পরিচিত লোকজন আসছে, এইটা দেখো তো ওই শাড়িটা আসছে নিয়ে যাও, এরম করেছে। হ্যাঁ, এত লোক গিয়ে বলেছে শুধু যে শাড়িটার এই দামে এই শাড়ি পাওয়া যাচ্ছে, বিরাট বিক্রি হচ্ছে। খুব মজা পেয়েছিলাম আমি। কথাই প্রমোশন, যেটা আমিষে হচ্ছে। বলেছিলাম না আমি যেখানে সেখানে ঢুকবে না। শুধু তাই না, আমি যেটা মজা পেয়েছিলাম সেটা হলো ডিজাইন আলাদাই একটা ফান আছে। স্পেশালি যখন তুমি দেখবে অন্য কেউ ওটা পরে আছে, একদম অ্যাকসেপ্ট করছে। মানে এখন আমি বানাতাম কেরালা কটনের উপরে কিছু ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল না তাহলে একটা হলো ব্লক, একটা হলো তার মধ্যেও আবার কিছু পার্ট হ্যান্ড। ধরো একটা ব্লকের মাঝখানে একটা, হ্যাঁ ব্লকের ধরো আঁচলের মধ্যে ব্লক হলো, ব্লকের মাঝখানে একটা পোর্শন খালি রাখলাম, ওখানে একটা কিছু আঁকতাম। একটা জায়গায় একটা আমি করেছিলাম, এখনও ইনফ্যাক্ট আমার কাছে ওই শাড়িটা বোধহয় কোথাও একটা পড়ে আছে এই বাড়িতেই। এটা হলো নিচে মানে পার্টটা ছিল একটা, যেরকম আমরা সিনারি দেখি না, এরকম ঝোপ এবং তার মধ্যে থেকে গাছ বেরোয়, ওই সিনারিটা পুরোটা জুড়ে মানে ওই পার্টটার মধ্যে আমি আঁকিয়েছিলাম। এরকম অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, তো তারপর বুঝলাম সিনেমার ছাড়া আমার জীবনে একটাই প্রেম, সেটা হলো সিনেমা। আমাকে সিনেমা তারপর ডাকলো। মাঝখানে আমাদের একটা বিচ্ছেদ হয়েছিল, বিচ্ছেদ ঠিক হয়নি, মানে আমরা দুজনেই একটু অভিমান করেছিলাম একে অপরের থেকে। আচ্ছা, তো ফাইনালি আবার প্রেমটা হয়ে গেছে। কি মিষ্টি। তোমার জীবনে অভিনেত্রী হতে চিরকাল চেয়েছো, একজন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা খুব হয়, যেই কারণে আমাকেও লোকে জিজ্ঞেস করেছে, তুমি ইনফ্লুয়েন্সারকে কাস্ট করলে। এই যে তুমি তোমাকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে, মানে কোট আনকোট ইনফ্লুয়েন্সার হিসেবে, যদিও আমি ইনফ্লুয়েন্সার শব্দটা হচ্ছে ক্রিয়েটার শব্দটাতে বেশি ভালো লাগে আমার শুনতে বা বলতে। ইনফ্লুয়েন্সার শব্দটার সঙ্গে তোমার খুব কানেকশন হয়ে গেছে। প্রীতি, ইনফ্লুয়েন্সার প্রীতি, চিনিস না ইনফ্লুয়েন্সার প্রীতি, এরকম তো অনেকেই বলে। হ্যাঁ, তোমার কোথাও মনে হয় না যে
তোমার যে আসল স্বপ্নটা অভিনেত্রী হওয়ার, সেটাই তোমার আসল স্বপ্ন, এটা আমি তো তোমার সঙ্গে কাজ করে বুঝে গেছি, এবং ইউ এনজয় ইট দ্য মোস্ট। আমি নিজেও দেখেছি তুমি খুব এনজয় করো পুরো প্রসেসটা এবং অভিনয়টা। কোথাও গিয়ে এটা মনে হয়নি যে এইটা একটুখানি বেশি মানে আমার অভিনয়টাকে একটু ছাপিয়ে দিচ্ছে না তো, বা সত্যি সত্যি কি এরকম কিছু ফেস করেছো তুমি? দেখো, একটা নোশন তো আছেই যে ইনফ্লুয়েন্সাররা অভিনয় পারে না, ক্রিয়েটার্সরা অভিনয় পারে না, এইটা একটা আছে। অ্যান্ড আমি বলবো বেসিক, তোমাকে সিম্পল, আমি অনেস্টলি একটা কথা বলছি, আমি কন্টেন্ট বানিয়েছি এই বলে যে আমি অভিনয় করব। তো আমার একদম শুরুর পয়েন্টটা আমি বলছি, আমি যখন কলকাতায় এসেছিলাম আমি প্রচুর বাজে অফার্স পেয়েছি, যেগুলো আমি কখনোই আমি হ্যাঁ বলিনি। অ্যান্ড আই ওয়াজ লাইক যে তুমি আমায় কম টাকা দাও, বাট এইগুলো আমায় বলো না প্লিজ। এই নিয়ে আমার প্রচুর কাজ হাতছাড়া হয়েছে, আমি নিজের চোখের সামনে দেখেছি লোকজনকে, মানে কাজ যাই হোক সেটা। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি অফ, মানে আমার স্বপ্ন ভাঙার মতন একটা সিচুয়েশন হয়েছিল। আমি বলছি এখন এরকমভাবে, বাট আমার খুব বাজে একটা পয়েন্ট অফ ছিল যে আমি এত ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখে এসেছি, সেটা যখন রিয়ালিটিতে আনার টাইম এসেছে, এবার আমি মানে গিয়ে আমি লোকের সাথে কথা বলছি, যখন অন গ্রাউন্ড আমি এসেছি, আই এম সিইং যে আচ্ছা না, এটা তো স্কোপই নেই। মানে আমাকে আপফ্রন্ট এরকম বলা হয়েছে, ইদার টাকা দাও নাহলে সও। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দে সে। দেন আই ওয়াজ লাইক যে না, এইটা তো আমি করছি না। অ্যান্ড বাড়ি গিয়ে আমি এটা ভেবেছি, স্বপ্ন দেখেছি যখন, একটা রিজনে দেখেছি, ওটা পূরণ আমি করবই, বাই হুক অর বাই ক্রুক। অ্যান্ড তখন আমি রিসার্চ করি, অ্যান্ড আই স যে এরকম যারা কন্টেন্ট বানাচ্ছে, লোকে তাদেরকে চিনছে, তারা মুভিতে সুযোগ পাচ্ছে। অ্যান্ড দ্য ফার্স্ট এক্সাম্পল ওয়াজ প্রাজক্তা কোহলি। সেটা আমি দেখেছি যে ও তখনও, আমি নেটফ্লিক্সের ওর কিছু দেখিনি, এমনি অভিনয়ের কয়েকটা জায়গা, সেটা আমি ডিজিটাল প্ল্যাটফর্মেই দেখেছিলাম, কয়েকটা শর্ট ফিল্ম এরকম। দেন আই ওয়াজ লাইক আচ্ছা কিছু তো করছে, অভিনয় রিলেটেড কিছু করছে। তখন আমি বললাম আমি মন দিয়ে এটাই করি যেটা আমার কন্ট্রোলে আছে। অ্যান্ড দেন আই স্টার্টেড ক্রিয়েটিং কন্টেন্ট খুব মন দিয়ে। হ্যাঁ, আমার কাছে দুটো অপশন ছিল ওখানে, যে ইদার আই গিভ ইন টু দ্যাট যেটা ইন্ডাস্ট্রি রিকোয়ার্স, তখন আমার কাছে যেই অফারগুলো আসতো, আদারওয়াইজ স্বপ্নটা তুমি ভুলে যাও, যেটা অনেকেই করে থাকে, ভয়ে পিছিয়ে আসে অ্যান্ড দেন দে করে না, অ্যান্ড মেবি ক্রিয়েট সামথিং অফ ইউর ওন, যেটা আমি চুজ করেছিলাম। অ্যান্ড আমি কন্টেন্ট ক্রিয়েশন করে যাচ্ছিলাম, জাস্ট আমার কাছে তখন ছিল যে আমি ঠিক জাস্ট কয়েকজনের চোখে পড়তে চাই। অ্যান্ড কখনোই আমার ছিল না যে লোকজন শুধু আমায় চিনবে। মাই মোটিভ ওয়াজ টু ইউজ দিস টুল টু রিচ দ্য কারেক্ট পিপল। যেমন ধরো আমি যখন লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি অভিনয় নিয়ে একটু কয়েকটা কাজ করছি, এক মিনিটে কিছু যদি অভিনয় দেখানো যায়, যে লোকে আচ্ছা বুঝো যে পারবে, পারফর্ম করতে পারবে, তো অ্যাকচুয়ালি দ্যাট ক্লিকড। অ্যান্ড অনেক ডিরেক্টরস দেখেছে সেই রিলসগুলো, বা কোনো একটা শর্ট বা কিছু একটা ভিডিও, তো এটা তো মিডিয়া। আমি যদি আমার প্রোফাইলটাকে একটা পোর্টফোলিও বানাতে পারি, তাহলে হোয়াটস রং ইন দ্যাট? তার সাথে সাথে ব্র্যান্ড ডিলস আসছে, আমার একটা সোর্স অফ ইনকাম ঢুকছে। আই ডোন্ট সি এনিথিং রং ইন দিস কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যান্ড আই হ্যাভ নো প্রবলেম পিপল স্টেটিং মি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার, কারণ কি আমি 7টা বছর এখানে দিয়েছি, তা না, I have no complaints regarding to that. এইবার আসি, যেটা বলে যে তোমাকেও যেটা শুনতে হয়েছে যে ওকে কাস্ট করলে কেন, বা আমাকেও শুনতে হয়েছে যে আচ্ছা তুই তো ফলোয়ার্স বেশি, তুই অডিশন দিলে তুই পেয়ে যাবি ইজিলি। আরেকটা জিনিস হচ্ছে, এই যে তুমি বলছো না আমি প্রিভিলেজড, এই প্রিভিলেজটা আমি তৈরি করেছি। অ্যান্ড আই উইল ডেফিনেটলি, এটা যত বেনিফিটস আছে আমি নেব। যদি লোকে বলে হ্যাঁ আমার ফলোয়ার্স দেখে তুমি আমায় কাস্ট করেছো, আই ডোন্ট মাইন্ড। কারণ এইটা লোকে অনেক বলে যে আমি অনেকবার অডিশন দিচ্ছি, আমি অডিশন দিচ্ছি। আমি 7টা বছর এভরি ডে খেটেছি এই জায়গায় পৌঁছানোর জন্য। সেটাতে যদি আমার কোনো প্রিভিলেজ আসে, আমি কেন নেব না? আমাকে যদি কেউ কাস্ট করে সেটার জন্য, অ্যান্ড কেউ বোকা হয় না যে টাকাও দেবো আমি, তাকে আমার লিডও নেব, আর বাজে পারফরমেন্স নেব, লোকের কাছে পৌঁছে একটা বাজে একটা হবে, সেটা তো কেউ চাইবে না, একেবারেই চাইবে না। তো এইটা বোঝাটা খুব দরকার। শুধু ফলোয়ার্স দিয়ে কেউ কাস্টিং হয় না, কারোর কাস্টিং হয় না সেভাবে। আর একটা জিনিস হচ্ছে, এমনি এতজন মানুষ চেনে না কাউকে। কারেক্ট, এটা আমি খুবই বিশ্বাস করি যে কোনো মানুষ, যে তার যদি একটা পপুলারিটি তৈরি হয়, সে যদি অনেক মানুষের কাছে সে যদি পৌঁছে থাকে, তাহলে সে না এফার্ট দিয়েছে। হ্যাঁ, এবার তো বলবে, অনেকেই বলবে আমার দর্শক কেন যারা নাইটি পরে ভিডিও বানায় তারাও তো অনেক মানুষের কাছে পৌঁছয়, বাট ডিপেন্ডস, ওটা না আলাদা সাইড। আমার মনে হয় ওটা একটা আলাদা জিনিস, যেখানেও একজন, আমি বলছি একজন মহিলা তার নিজের মতো করে সে বিভিন্ন মানুষের কাছে অ্যাটেনশন
পাওয়ার জন্য কিছু করতে পারে, সেটা তার ইচ্ছা। কিন্তু তাছাড়া যারা প্রপার কন্টেন্ট ক্রিয়েট করে, যেমন তুমি, যারা কন্টেন্ট ক্রিয়েট করে প্রপার, তাদের তো এই কন্টেন্টটা ক্রিয়েট করার জন্য ভাবতে হয়, খাটতে হয়, শ্যুট করতে হয়, এডিট করতে হয়। এবং তোমাকে দেখে আমার মোবাইলে প্রতিদিন অলমোস্ট একটা করে মেসেজ আসে, প্রিটি শি ইজ হ্যাজ আপলোডেড এ রিল অর এ স্টোরি, এটা নোটিফিকেশানে আসে। অ্যান্ড আমি দেখি ভাই এই প্রতিদিন কী করে এত, আমাকে তো আমার টিম বলে বলে পাগল হয়ে যায় যে আমি ইনস্টাতে তুমি কিছু করো, হ্যাঁ আরও কিছু শর্টস করো, কিছুই করে উঠতে পারি না। তো আমার তো মনে হয় যারা এটা করতে পারে, তুমি যেভাবে করো রেগুলার কাজ করো তুমি এটার জন্য, মানে প্রতিদিন, আমি তো এরকম কোনো দিন দেখিনি যেদিন তোমার কোনো আপডেট নেই। তো এটা এই খাটনিটার তো একটা না একটা জায়গা পাওয়ারই কথা। আর দ্বিতীয় কথা, কাস্টিংয়ের জায়গা থেকে বলি, ফ্রম দ্য আদার সাইড, আমি তো তোমাকে বললাম যে আই হ্যাভ সিন ইউ, অ্যান্ড আমি বলছি ইমন চক্রবর্তীকে আমি একটি ছবিতে কাস্ট করেছিলাম, অ্যান্ড ইমন হ্যাজ পারফর্ম ব্রিলিয়েন্ট ইন দ্যাট ফিল্ম। যদিও ছবিটা এখনও কেউ দেখতে পায়নি, নীতিশাস্ত্র বলে ছবিটা আসেনি, ছবিটা আসলে হয়তো দেখবে লোকে। ইমনকেও কিন্তু আমি কাস্ট করেছিলাম একটা রিল দেখে। আমি ওর একটা রিল দেখতে পাই, রিলটা দেখে আরে এই যে ডাবিংটাও করলো, এই ডাবিংয়ের যে এক্সপ্রেশনটা দিল, এটার জন্য তো এফর্ট লাগে, এটার জন্য তো আন্ডারস্ট্যান্ডিং লাগে, এটার জন্য তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ অভিনয় লাগে। সেম তোমার ক্ষেত্রে হচ্ছে, যখন আই হ্যাভ সিন ইউ ডুইং একটা পার্টিকুলার, আমার মনে আছে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, সম্ভবত জীবনেরই কোনো একটা বেসিক ফান্ডা নিয়ে কিছু একটা করছিলে, রিলটা পেলে আমার এক্স্যাক্ট মনে পড়লো, যখন দেখলাম দেন আই ফাইন্ড আচ্ছা এ তো অ্যাক্টিংও করতে পারে মনে হচ্ছে দেখে, হ্যাঁ একে দিয়ে তো অ্যাক্টিং করানো যায়। আর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার মনে হয়, যে কোনো কাস্টিং যারা কাস্ট করে তাদের কাছে সবচেয়ে আগে একটাই জিনিস থাকে, চলো আমার চরিত্রের কতটা কাছাকাছি অভিনেত্রী বা অভিনেতা, এটা যদি মিলে যায় বাকিটা তো ওয়ার্কস। আর সবচেয়ে বড় কথা হলো, অভিনয় করতে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো বুদ্ধি। তো একজন ক্রিয়েটার যে এতদিন ধরে একটা জিনিস ক্রিয়েট করে যাচ্ছে, তার মাথাটা তো খালি না, এটা তো বোঝা যায়। তো এটাই ব্যাপার। আমার মনে হয় এই ইনফ্লুয়েন্সারদের কাস্ট করার যে বেসিক গল্পটা, এটা অ্যাকচুয়ালি পাল্টাচ্ছে এবং আমার মনে হয় সেটা ভালোই হচ্ছে। দেখো আমি জিনিসে যে কেউ একটু ভয় পায় বা একটা আচ্ছা কি জিনিসটা কি হচ্ছে, আমি আজকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলতে পারি যে আমি এতদিন ধরে কাজ করছি, 17 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। লোকে আমাকে চেনে কিন্তু সোল কানেকশন পডকাস্টের পর থেকেই। সো আমিও সোশ্যাল মিডিয়া বা আমিও অ্যাজ এ ক্রিয়েটার কিন্তু লোকের কাছে পরিচিত হয়েছি। তারপর যখন আমি আমিষ করলাম তখন কিন্তু তার যে রেসপন্সটা সেটা কিন্তু অন্যরকম। সুতরাং মানে এটা তো আমি জানি যে এই জিনিসটাও তো করার জন্য আমি অনেক খেটেছি, এতদিন ধরে এতগুলো এপিসোড করা তো মানে ওই কনসিস্টেন্সিটা দরকার। বাবা অনেক সিরিয়াস কথা বললাম। বাই দ্য ওয়ে আমিষ আসছে কালকে, আমিষ মাঝে মাঝেই বলে দিতে হবে। একটা কথা বলবো, সেটা হলো এই যে জেনারেশন নিয়ে অনেক কথা হয়, একটা জেনারেশন জেনজি বলো বা মিলেনিয়াল, এই অনেক হয়েছে, জেন আলফা, এখন তো তুমি কিন্তু প্রপার জেনজি, তুমি জানো? আমি তো প্রপার জেনজি, হ্যাঁ আমি জেনজি। হ্যাঁ দেখুন বলছে, আমি বলি সবাইকে, কেউ মানে না, ও বলে দেবে মানে অনেক জেনজির থেকেও বেশি জেনজি। হ্যাঁ একদম, আমি খুবই মানে চাপলেস কুল টাইপের মানুষ। আমার ও তো না অ্যাডাপ্টেবল, কারণ আমার কোনোদিন এটা মনে হয়নি। আমার কিরম মনে হচ্ছে বলতো ব্যাপারটা, জেঠু কারা হয়, জেনারেলি জেঠু হয় এরা না, এই জেনারেশনটা কি যে করবে, এই লোকটা হলো জেঠু। আমি সারা জীবন জেঠু হব না বলে ডিসাইড করেছি আমি। হ্যাঁ, তো আমি যদি এটা না হতে হয় তাহলে আমাকে প্রত্যেকটা জিনিস দেখতে হয়। এবং আমার মনে হয় এই জেনারেশনটা ভাবছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। যেমন একটা জিনিস তোমায় বলি, এটা হলো এই যে সিচুয়েশনশিপ, এই যে বেঞ্চিং, এই যে ব্রেড ক্রাম্বিং, এগুলো আমি জানি না, পরের দুটো ওয়ার্ড আমি শুনিনি। বেঞ্চিং মানে হলো যে মানে ভালো লাগছে তোমাকে আমার, বাট লেটস সি, এরকম 3-4 জন আছে। ও দ্যাট ইজ অলসো সিচুয়েশনশিপ। না সিচুয়েশনশিপ, কিন্তু বেঞ্চিং মানে হলো বাকিরা বেঞ্চে আছে, মানে বেঞ্চে বসে আছে, পরে খেলতে নামলেও নামতে পারে, এটা হলো বেঞ্চিং।
আর ব্রেড ক্রাম্বিং মানে হলো যে তোমাকে ভালো লাগছে, এটা আমি কন্টিনিউয়াসলি তোমার খারাপ লাগছে না বলে যাচ্ছি, মানে আই এম কিপিং দ্য চান্স অ্যালাইভ। ঠিক আছে, দিস ইজ কল ব্রেড ক্রাম্পিং। আরও কত কি শেখার বাকি, বাবা একটা ক্লাস হওয়া উচিত, তুমি জেনজি ওয়ার্ডস শেখাচ্ছ সবাইকে। এবার এটা তো গেল, আমার বক্তব্য হলো আমার না এই ওয়ার্ডগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কেন জানো? কারণ এই ঘটনাগুলো একটাও নতুন না। জেনজি যেটা করেছে সেটা হলো এগুলোকে টার্ম করে দিয়েছে সুবিধার জন্য। ও এটা করছে তোর সাথে, এটা করছে তোর সঙ্গে, না হলে তো বলতে পারছে না। কারণ আমাদের জেনারেশন কি এটা করেনি বললে হবে? সবাই সব কিছু করেছে এরকম, যত সিচুয়েশনশিপ পৃথিবীতে প্রথমবার এলো, হ্যাঁ বললেই হবে। জেনজির উপর যা খুঁজি তাই দোষ চাপানো হচ্ছে। They have turned it and I like it. আমার মনে হয় জেনজি বা আমাদের মানে তোমাদের জেনারেশন বা তোমাদের আরেকটু ইয়াঙ্গার জেনারেশন, এরা সবাই মোটামুটি অনেক বেশি ক্লিয়ারার ইন মাইন্ড, এটা আমার মনে হয়। এবং ক্লিয়ার বলে তারা অনেক কিছু বোধহয় কী বলবো, অনেক কিছুকে একটু সিম্পলি হ্যান্ডেল করে নেয়, যেটা অনেক জেঠুদের কাছে খারাপ লাগতে পারে, আমার লাগে না। তো এই যে নট এ জেঠু, না আই এম নট কুল জেনজি, হ্যাঁ একদম। এবার এই যে জেনারেশন নিয়ে অনেক কথাবার্তা হয়, তুমি কিভাবে দেখো তোমাদের জেনারেশনটাকে, বা তোমার থেকে যারা এখন এই মুহূর্তে আরেকটু ইয়াঙ্গার, তাদেরকে তোমার পার্সপেক্টিভটা কীরকম? আমি কোথাও একটা মাঝখানে আটকে গেছি। মানে আমার বার্থ ইয়ার হচ্ছে 2000, তো একদম 90sও আমি খুব ফিল করি, জেনজিদেরও হালকা ফুলকা আমি ফিল করি। তো ওই ট্রানজিশনটা আমার হয়নি যে আমি কোনটা কি আমি বলতে পারবো না, মিলেনিয়াল না জেনজি না জেন আলফা, আরও কী আসছে আই ডোন্ট নো। বাট আমার এখন থেকেই একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, যে আমাকে যারা এখন স্টুডেন্টস আছে তাদের সাথে মানে তোমার যেটা জেঠু এখন এসছে সেটা আমার এখন, যে আমি কাকিমা হতে চাই না, তো আমাকে মানে আপডেটেড থাকতে হবে। তো ওই জিনিসটা একটা আমার মধ্যে চলে এসেছে। অ্যান্ড জেনারেশন ওয়াইজ আমি বলবো যে একটা জিনিস হয়েছে যেটা জেনজি বলতে পারো জেনারেশন ওয়াইজ, দ্যাট ইজ একটা শিফট এসেছে। লাইক একটা ছোট্ট জিনিস বলছি, যে রেসপেক্ট নিয়ে, যে বড় মানুষ সে যাই করছে তাকে রেসপেক্ট দিতে হবে জাস্ট বিকজ সে বড়, অ্যান্ড যারা ছোট তারা মানে যেমন মানে এই যে রেসপেক্ট শুড বি আর্নড, কারেক্ট, এই ব্যাপারগুলো বা খুব ছোট ছোট জিনিস চেঞ্জ এনেছে। অনেক বিয়ের রিচুয়ালসে চেঞ্জ এনেছে জেনজিরা বিয়েতে, বা একদম মিলেনিয়ালরাও আমি বলবো যে খুব মানে ওরা নিজেরা ডিসাইড করেছে ওরা লাইফটাকে কিভাবে নিয়ে যেতে চায়। তুমি যেটা বললে যে দে আর মোর ক্লিয়ারার, একটা জিনিস হয় যে একটা জেনারেশনাল ট্রমাও তো কাজ করে, সেটা জেনজিদের পক্ষে অনেকটা কমে এসেছে, যে ফিল্টার আউট হতে হতে তাদেরও অনেকটা কম হয়তো হয়ে গেছে, তার জন্য এই চেঞ্জটা পসিবল হচ্ছে। তার পরের জেনারেশন আরও ক্লিয়ারার হবে আই থিঙ্ক, অ্যান্ড আই হোপ যে বেটার দিকেই এগোবে। কারণ এটার একটা ডাউনফলও হতে পারে যে দ্যাট ইউ আর সো আপফ্রন্ট, এত ক্লিয়ার হওয়ার চক্করে ইউ আর সো রুড যে ইউ আর হার্টিং সামবডি, যে স্ট্রেট ফরওয়ার্ড হতে গিয়ে ইউ আর হার্টিং সামবডি, এইটাও যাতে না হয়ে যায়, যেটা আমাদের আগের জেনারেশনে মানে আমার দাদার জেনারেশনে যেটা ছিল না। হি ইজ ভেরি পোলাইট যখন দরকার, অ্যান্ড অলসো মানে ভেরি নাইস ব্যালেন্স, আর যখন দরকার না হি ইজ লাইক দ্যাট। তো ওই রেসপেক্টের ব্যাপারটা থেকেও এটা আসছে, যে এল্ডারলির কাছে ও যাই হোক ও কিন্তু কখনো আওয়াজ তুলে কিছু বলবে না বা মুখের ওপর কিছু বলবে না। অ্যাট দ্য সেম টাইম আমাকে একবার একটা কাকু বলেছিল যে এখন থেকে লাল লিপস্টিক পরছিস কেন, বিয়ের পর পরবি, এইটা বলেছিল। আর আমার খুব লেগেছিল এই কথাটা, যে বিয়ের পর কি লাইফ শেষ হয়ে যায়? আমার যদি এখন থেকে ঠোঁট খারাপ হয়ে যায় আর বিয়ের পর ঠোঁট খারাপ, তাহলে কোনো মানে হবে না, এরকমভাবে আমি বলেছিলাম মুখের ওপর। তো এটা আমার দাদা হয়তো কোনোদিন করতো না। তো এইটা ইটস ভেরি সাবজেক্টিভ, এটা খারাপ ভালো এই মানে এটা যাওয়াই উচিত না আমার মনে হয়, যে না খারাপ ভালো ব্যাপারটাই না খুব রিলেটিভ ব্যাপার, ওটা নিয়ে ঢোকাই উচিত না। বাট আমার যেটা আরেকটা জিনিসের বক্তব্য সেটা হলো যে নতুন জেনারেশনকে লোকে এদের নাকি প্রেমটাই নাকি ঠিক নয়, এরা নাকি বোঝেই না ব্যাপারটা, এটাতে না আমি বিশ্বাস করি না। হোয়াট ডু ইউ থিঙ্ক? সাবজেক্টিভ, এটা খুবই সাবজেক্ট, কারণ এটা মানুষ টু মানুষ করে। কারণ কি আমরা কি দেখিনি সিঙ্গেল মানে যারা অনেক বয়সে তাও এখনও সিঙ্গেল যারা ভালোবাসা হয়তো কাউকে ভালোবেসেছিল পায়নি, এখনও বিয়েই করেনি, বা এরকম আমরা দেখেছি যে ইভেন আমার কিছু বন্ধুদের জানি যারা স্কুল লাইফে প্রেম করেছে, সে তো জেনজি, আমি মানে তো জেনজি ঘরেরই ধরছি, স্কুল লাইফে প্রেম করেছে এখনও অবধি তারা রিলেশনশিপে আছে। তো ইটস কমপ্লিটলি মানে এটা খুব
ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আর একটা জিনিস যেটা বলবো ইটস আ গুড থিং, সেটা হচ্ছে উই হ্যাভ নর্মালাইজড যে ঠিক আছে যদি বিয়ে ওয়ার্ক করছে না দেন ইউ ক্যান গেট আউট অফ ইট, বা একটা রিলেশনশিপ যদি ওয়ার্ক করছে না, মানে সারাক্ষণ একটা রিলেশনশিপ মানে যে শুধু অ্যাডজাস্টমেন্ট তা তো নয়, মানে ইট শুড বি বোথ ওয়েজ। অনেক সময় আমি দেখেছি, আমার অনেক বন্ধুদেরকে দেখেছি যে মানে জাস্ট আছে, আমি ওকে ছাড়তে পারবো না, আমি অ্যাডজাস্ট করবো, আমার মা বাবা তো আছে, মানে ইউ নো দ্যাট দিস ইজ নট, মানে ইউ আর নট হ্যাপি, দুদিক থেকে হ্যাপিনেসটা আসছে না, স্টিল ইউ আর মানে স্টেইং দেয়ার, দ্যাট ইজ আ প্রবলেম। তো আই থিঙ্ক জেন জির বা জেন আলফা হোয়াট এভার ইট ইজ, নিউ জেনারেশন, আই থিঙ্ক ওই একটা যে নোশন আছে, দে ডোন্ট টলারেট ডিসরেসপেক্ট। আর যখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে একটা লিমিট ক্রস হচ্ছে, দে চুজ টু ওয়াক আউট। অ্যান্ড এইটা বাইরের ওয়ার্ল্ডের কাছে ইট ক্যান বি লাইক যে মোর ডিভোর্সেস হচ্ছে, মোর ব্রেকআপস দ্যান ইউজুয়াল, বাট দেন ইটস বেটার যে তুমি যার সাথে হ্যাপি থাকবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা পার্টনারকে কেন চাই, যে দিনের শেষে পিস যাতে হয়। যদি তুমি সারা মানে বিশ্বর সাথে যুদ্ধ করছো, বাড়িতে এসেও যুদ্ধ করছো, হোয়াট ইজ দ্য পয়েন্ট? একেবারেই তাই। তো মেবি দ্যাট। হ্যাঁ, এটা শোনো, এটা আমার মনে হয় সবসময় দিস ইজ এ পার্সপেক্টিভ, যে এবার যে কোনো পার্সপেক্টিভ থেকেই দেখা যায়। খারাপ দেখতে চাইলে দেখো, আমি সবসময় বলি আমার বাবা, আমি যখন প্রথম মাইকেল জ্যাকসনের ক্যাসেটটা বাড়িতে এনেছিলাম বলেছিল ছেলে উচ্ছন্নে। এটা হল মাইকেল জ্যাকসনের ব্যাড বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, সেটাতে ওই ক্যাসেটটা আমি কিনে এনেছিলাম। এমনি ক্যাসেট কিনতাম কিন্তু আমি সব রকম, বাংলা হিন্দি, আমার ক্যাসেট কেনার আলাদা একটা বাজেট ছিল। তো তোমার নিশ্চয়ই একটা কালেকশন আছে? সব নষ্ট হয়ে গেছে, বড় কালেকশন ছিল বাট নষ্ট হয়ে, বড় কালেকশন ছিল, এখনো কিছু পড়ে আছে এদিক ওদিক বাট নষ্ট হয়ে গেছে। তো সেই সময় মাইকেল জ্যাকসনের ক্যাসেট কিনে আনা মানে বিরাট ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো তখনকার দিনে মাইকেল জ্যাকসন বস মানে ওই জেনারেশনের কাছে আমরা ভুল ছিলাম। এই যদি এখনকার জেনারেশনে যারা আমার বন্ধুবান্ধব আছে, এরকম প্রচুর জেঠুও হয়ে গেছে আমার বন্ধুবান্ধব, তারা আর আমার বন্ধুবান্ধব নেই, কারণ তার সঙ্গে আমি কানেক্টই করতে পারি না, কারণ তাদের সঙ্গে যে আলোচনাটা হয় সেই আলোচনার মধ্যে এগুলো কি কথা বলছে। কিন্তু আমার অনেক এরকম পুরনো বন্ধু আছে, বহরমপুরেও এরকম বন্ধু আছে যাদের সাথে আমি না খুব আউট অফ প্লেস লাগে, যে আমি কি কথা বলবো ওর সাথে, আর ওদেরও টপিক অফ ডিসকাশন যেটা আমি বুঝতেই পারি না কি বলবো। দেখো আমারও সেম কথা, আমি আবার কি করি, আমি আবার মাঝে মাঝে আই টেক ইট অ্যাজ, মানে ধরো আমি তাদের আড্ডায় গেলাম, তারা কথা বলছে, আই প্লে অ্যান অবজারভার, কারণ আমার তো চরিত্র দরকার জীবনে, আমাকে তো লিখতে হবে চরিত্র, আমাকে তো চরিত্র দেখতে হবে। আমি তাদেরকে বেশ অবজার্ভ করি, আচ্ছা এ না এই পার্সপেক্টিভ থেকে এ কেন ভাবছে যে ওর বন্ধুকে পেছনে পেছনে কাটি করছে, কেন ভাবছে, কারণটা কি, এইসব ভাবে আমি নিজেকে এঙ্গেজ করে রাখতে পারি, বুঝলে, যে কোনো বোরিং সিচুয়েশনে তোমার কাছে এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আমি বোর হই না, আমাকে বোর করাই মুশকিল আছে, কারণ আমি যে কোনো পয়েন্টে যখন প্রচণ্ড বাজে বকছে একটা লোক, আমার বিরক্ত লাগছে, আইদার আমি বলবো দেখুন আপনি খুব বাজে বকছেন, আমার খুব খারাপ লাগছে, আই এম রিয়েলি সরি, এটা আপনাকে এইভাবে বলতে হলো, এটা বলবো, আর না হলে তার বাজে বকা থেকে কিছু একটা আমি খুঁজে বের করব, কেন বাজে বকছে, হ্যাঁ কেন বাজে বকছে, কি কারণ আছে, এটা করে নি। বাট হ্যাঁ ঠিকই যে সবসময় অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখলে দুটো সাইডই খুব পরিষ্কার করে দেখা যায়, আর আমার মনে হয় কোনো জাজমেন্টে পৌঁছানোর আগে দুটো সাইড একটু দেখে নেওয়া উচিত, হ্যাঁ একটু বুঝে নেওয়া উচিত ঠিকঠাক। ওভাবে কি জাজমেন্ট দেওয়া যায়? মানে কারণ কি একটা যদি আমি জেনারেশনেরও কথা বলি, ওই জেনারেশনে তো বিভিন্ন রকমের লোক আছে, মানে সবাই তো একই ভাবছে তা নয়, একদমই নয়, এটাই তো আরো মুশকিল, যে একেবারে তুমি কি করে একটা আইডেন্টিফাই করে দিচ্ছ দে আর দিস, এটা কি করে হচ্ছে, এটা তো হতেই পারে না। আর আমি আমার বেশিরভাগ পরিচিত বন্ধু বান্ধব আমি যাদের সঙ্গে আড্ডা মারি, তারা বেশিরভাগই আমার থেকে অনেকটা কম বয়স, আমার তাতে মনে হয় বিকজ ইউ আর আ কুল জেনজি। একদম, আমরাও আড্ডা মেরেছি, আমার এই যে কুল জেনজিটা, একদিন খুব আড্ডা হয়েছে আমার প্রীতির আর গৌরবের, প্রিয়াঙ্কার, তো আমরা আড্ডা মেরে প্রীতি বলেছে তুমি তো কুল আছো, অত তো চাপ নেই। তার আগে কি, তার আগে ও দেখেছে আমাকে অনসেট আমি একটা ডিফারেন্ট লোক, খুব চিৎকার করে, আমি ভাবছিলাম গলা কি করে ঠিক আছে, উইথাউট মাইক ঠিক না থাকারই কথা, ভীষণ চিৎকার, মানে ইভেন এখানে ওপরে দোতলা অবধি বলছি বাবা কে এত চিৎকার, কি শুটিং চলছে এত চিৎকার করছে, বাট আমাদের উপর করনি,
ওই চিৎকারটা was কিরম জানো? worth it. ওই চিৎকারটা কিরম জানো? ওই চিৎকারটা হলো মানে একটা কাজ হতে মানে শুটিংয়ের সেটে আমি যদি কাউকে দেখি না, আমি জেনারেলি সবসময় চিৎকার করি না, এমনিতে কুলি থাকি আমি। এবার যখন চিৎকার করলাম এটা কি, হ্যাঁ তারপর হ্যাঁ কি হচ্ছে এরকম করি, মানে ওই চিৎকারটার মধ্যে কোনো রাগ নেই, ওই চিৎকারটা জাস্ট একটা এক্সিকিউশনের প্রসেস। মানে আমি জানি ওইটা করে দিলে আমার যে কাজটা হতে 10 মিনিট লাগতো সেটা 2 মিনিটে হয়ে যাবে। ঠিক। আর একটা জিনিস তো তুমি বুঝতেই পেরেছো, যখন আমি ফ্লোরে থাকি তখন আমি ডিফারেন্ট পারসন, আর যখন আমি বাইরে থাকি তখন আমি ডিফারেন্ট পারসন। এটা আমাকে আর চেষ্টা করতে হয় না, এটা এমনি হয়ে যায়। তো যখন আড্ডার পরে ও আমাকে বলেছে কুল জেনজি, এন্ড আই ফেল্ট রিয়েলি হ্যাপি ফর ইট। না আমি প্রথমে অতটা মিশিনি যেহেতু, বাট সেই দিনের পরে বলে বাহ বেশ মজার মানুষটা। আমি বেসিক্যালি আমাকে সোল কানেকশন পডকাস্টের জন্য লোকে খুব সিরিয়াস ভাবে, হ্যাঁ আমি একদম সিরিয়াস যে না, একদমই না, হ্যাঁ এটা বোঝাও। আই থিঙ্ক মেবি তোমার একটা পিঙ্ক ওয়াল হওয়া উচিত উইথ কালারফুল লাইক টেডিজ অন ইট। হ্যাঁ না, এইটা নিয়ে আর কমেন্ট করবেন যে কতজন এটা চান, কেউ চাইবে না এটা ব্রাইট, একটু চাঙ্কি, একটু কালারফুল। আমার এই যে ইমেজটা না, এই ইমেজটার সঙ্গে লোকে কানেক্ট করে, অ্যান্ড আই লাইক দ্যাট ইজ ফাইন। বাট আমাকে পার্সোনালি যারা চেনে দে নো দ্য ফান সাইড অফ মি। ঠিক আছে, আমি একবার একটা পডকাস্ট করব যেখানে আমি ওই রকম একটা সেট বানাবো, আর তুমি অ্যাজ আ কুল জেনজি বসবে। একদম কারেক্ট আছে। তো ধরো অনেকেই, মানে অনেক মানুষ আছে যারা কিছু সাহস করতে চায় কিন্তু করে উঠতে পারে না। মানে ধরো আমি ইনস্টাগ্রামে কিছু একটা করব, আমি কিন্তু কি করব, লোকে কি, এই একটা ডাইলেমার মধ্যে পড়ে করতে পারে না। সেকেন্ড হলো একটা ব্যবসা করা, একটা ব্যবসা শুরু করা, সেটা সেই সাহসটাও অনেকে করে উঠতে পারে না, বা সেই মানে ভিশন তো ছেড়ে দিলাম, সেই ভাবনাটাও না ওটাও আমার জন্য বোধহয় নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্রিয়েটার অফ কলকাতা, বেঙ্গল, এবং থ্রু ইন্ডিয়াতেও তুমি বেশ কিছু, মানে বম্বেতেও কাজ করছো, অ্যান্ড পিপল নো ইউ ফ্রম বম্বে। এই যে শুরু করতে পারছে না লোকজন, এটাতে কি করলে তারা দে ক্যান অ্যাকচুয়ালি ডু দিস, মানে তাদের কি ভাবা উচিত, কি করা উচিত? একটা জিনিস জানো তো, আমার যেটা মনে হয় ফার্স্ট জিনিস, সেটা মনে হয় যে মাথাটা ক্লিয়ার থাকা খুব দরকার। মানে ওয়েন ইউ আর অ্যাট ইউর লোয়েস্ট, তখনও তুমি ইউ ক্যান মেক দ্য মোস্ট আউট অফ ইট। কারণ আমার লাইফের বেস্ট কাজ আমি আমার লোয়েস্ট টাইমে করেছি, তো ওই এনার্জিটা তুমি যখন একটা ভালো জিনিসে পুট করো, ইটস দ্য বেস্ট। আর একটা জিনিস, বিজনেসটা আমি খুলতে পেরেছিলাম বিকজ আমার নিজের একটা ইনকাম ক্যাপাসিটি ছিল, আমাকে কারো কাছে ধার চাইতে হয়নি, আমাকে আমার মা বাবাকে কনভিন্স করতে হয়নি। তো এই প্রিভিলেজটা আমি বলবো আমার ছিল, অ্যান্ড ওই পুশটার জন্য, অ্যান্ড ওইটা একটা ক্রেডিট টু মাই মম অ্যান্ড ড্যাড। নাও প্রথম একটা অনেকজনের যেটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইনিশিয়ালি, মানে তাদের বাড়ি থেকেই করতে দিচ্ছে না। অ্যান্ড সেই যুদ্ধটাও আমি করেছি যখন মানে একদম কলেজেও আসার আগে, যে মা বাবা একদম অ্যাক্টিং পছন্দ করতো না, মডেলিংটাকে যেভাবে দেখে সব পেরেন্টসরা যে ভালো না, সেটাকে আমি ভেঙেছি। তো সেইটা ইনিশিয়াল একটা খুব দরকার, যে তোমার সারাউন্ডিং শুড বি সাপোর্টিভ অফ ইউ, দ্যাট ইউ মেক শিওর অফ। তোমার বন্ধুরা যদি না করে, মেবি বি উইথ এ সার্কেল যারা বোঝে যেটা তুমি করতে চাও, দ্যাট ইজ নাম্বার 1। তো তখন একটা আপলিফমেন্ট নিজেই হয়। আর একটা জিনিস হচ্ছে যে যখনই আমরা ভাবতে শুরু করি, আচ্ছা এই ভিডিওটা বা এরকম যদি আমি করি তাহলে লোকে হাসবে, আমারই বন্ধুরা হয়তো জাজ করবে, এটা অনেকে ভেবে শুরু করে না। হয়তো ভালো যারা অনেক ভালো কনসেপ্ট আছে, বাট ওই ক্রিঞ্জ হয়ে যাব আমি একটা গসিপ হয়ে যাব, এই ভেবে করে না। এই ফার্স্ট লাইন অফ হেজিটেশন যদি কাটিয়ে উঠতে পারো, দেন দ্য জার্নি বিগিনস। মানে ওটা কাটাতেও কিন্তু অনেক দিন সময় লাগে। মানে আমার এরকম হয়েছে, আমি অনেকবার ভিডিও আপলোড করে ডিলিট করতে গেছি, যে আমার মনে হয় এতে লোকে হাসবে খুব, মানে দিস ইজ নট মি, এরকম অনেকবার হয়েছে। বাট ইনস্টেড ইউ ডু ইট, ইউ জাস্ট ডু ইট, অ্যান্ড নাইকি মানে জাস্ট ডু ইট, এইটা আছে ফার্স্ট। মানে তুমি একবার করে দাও, কারণ জার্নিটা করে দেওয়ার আগে শুরু হয় না, করার পরে, মানে ওয়েন ইউ লেট ইট আউট তখন ওটা শুরু হয়। মানে ফার্স্ট মেক ইট হ্যাপেন অ্যান্ড দেন মেক ইট পারফেক্ট, ওই যেই কোডটা আছে, দ্যাট ইজ দ্যাট। আমার মনে হয় যে প্রথম আইডিয়াটা যখন তোমার মাথায় এসেছে, ইট ইজ ডেফিনেটলি মেন্ট টু বি, ইউনিভার্স হ্যাজ মানে ডেফিনেটলি প্ল্যান করে তোমার মাথায় এসে, এমনি তোমার ইচ্ছেটা জাগেনি। তো ওইখানে আর একটা জিনিস হচ্ছে, জাস্ট খুলে দেওয়াটাও ইজ অলসো ভেরি রং ডিসিশন ইন বিজনেস আমি বলবো।
অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনেও যখন মানে একটা বেসিক প্ল্যানিং থাকাটা দরকার যে আমি কী করছি, কেন করছি, আমার টার্গেট অডিয়েন্স কী, এইগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে দেন ইউ ক্যান স্টার্ট। তারপরে জিনিসটাকে পারফেক্ট করা, প্রোডাক্টটাকে আরও এনহ্যান্স করা। কারণ আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম লোকে বলে না ইকুইপমেন্ট নেই, আমার ক্যামেরা নেই, আমার লোকে কেউ ভিডিও দেখবে না, মাইক নেই, এই সে। আমি যখন ভিডিও বানিয়েছিলাম ফার্স্ট একটা বালতিকে উল্টো করে রেখেছিলাম, একটা বোতল রেখেছিলাম, তার উপরে আমার ক্যামেরা ফোন ছিল, ফোনেরও কোয়ালিটি ভীষণ বাজে, আমি ওখানেই করেছি। আমি ফোনে আবার এরকম করে কথা বলে ডাবিং করে নিয়েছিলাম বেসিক। আর এখন এআই এর জামানা, এখন এত কিছু অনলাইন, তুমি 1000 হ্যাকস পাবে যে কি করে আমার কাছে যেগুলো জিনিস আছে সেইটা দিয়ে একটা ভালো জিনিস তৈরি করা যায়। এআই এর যুগে আমি একটা বিজনেস কি করে তৈরি করব ইজিলি সবাই পেয়ে যাবে, ইউ জাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। ঠিক। অ্যান্ড বাকি লোকে এমনিও বলবে অমনিও বলবে, ভালো কাজ করো না করো, তো ওইটা ভাবতে গেলে আমার মনে হয় দুপা পিছিয়ে আসি আমরা। তো ওইটা যদি আমরা জাস্ট যারা হয় না একদম অসভ্য হতে হয়, ভালো কাজ করার জন্য একদম বাজে মানুষ হতে হয়। বাজে মানুষ ইন দ্য সেন্স যে আমার কোনো আই ডোন্ট কেয়ার। হ্যাঁ হ্যাঁ, আমিও আমার মনে হয় আমার ক্ষেত্রে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে পডকাস্ট শুরু করতে চাই কেন, কি করে করব, অনেকে জিজ্ঞেস করেছে আজ অবধি, এখনও জিজ্ঞেস করে। আমি শুধু বলি যে যেই পডকাস্টটা ক্রিয়েট করবে তোমার যদি কোনো দিন মনে হয় কাকে গেস্ট আনবো, কী কথা বলবো, কী করবো, এইসব ভাবতে হলে ডোন্ট স্টার্ট, ইউ জাস্ট স্টার্ট, বাকিটা হয়ে যাবে। ইফ ইউ এনজয় ইট তাহলে হয়ে যাবে। বাকিটা ওই ওটা তো সবাই মোটামুটি এখন আমার মনে হয় সবাই জানে, কিন্তু এক্সিকিউট করার জায়গায় লোকে ওটা করে উঠতে পারে না। বলে না বলতে ইজি, বাট ওদের সিচুয়েশনে দাঁড়িয়ে বলতে ইজি, বাট হ্যাঁ যার করার করে নেবে, সে যে কোনো পয়েন্ট থেকে করে নেবে ডেফিনেটলি। কারণ আমি প্রথমে তো সেলিব্রিটি গেস্টদের সঙ্গে করতাম না পডকাস্ট, আমি তো শুরু করেছিলাম প্রেমাসের সঙ্গে একটা বেসিক টাকার ইতিহাস নিয়ে, তারপর একজন পিএইচডি স্টুডেন্টের সঙ্গে, একজন মিউজিশিয়ানের সঙ্গে, তারপরে আরও মানে টুকটাক বন্ধু বান্ধব দু একজন ছিল, ইমনের সঙ্গে করলাম একটা, করতে 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 সামহাউ ইট হ্যাপেন। তো আমার মনে হয় সবসময় ইট জাস্ট হ্যাপেন্স, তুমি এটাকে শুরু না করলে ওই যেটা তুমি বললে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ভাগিটা হয়ে যাবে। এটা বেসিক প্রিপারেশন, একদম বেসিক প্রিপারেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। এবার এই যে আজকে এখন এই মুহূর্তে বাংলাতেও প্রচুর এই একজন অ্যাডভোকেট, সে তো বিভিন্ন লোকের উপর কেস ফেস করে বেড়াচ্ছে যে অসভ্য কন্টেন্ট বানাচ্ছে লোকজন, এত স্কিন শো করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? মানে তোমার পার্সপেক্টিভ কি এটা নিয়ে, যে এতটা ব্যাপারটা যেখানে যাচ্ছে, মানে টু কন্টেন্ট ক্রিয়েটার্স? হ্যাঁ, মানে ইনস্টাগ্রামে অ্যাকচুয়ালি এই ধরনের কন্টেন্ট তো প্রমোট করা হয়, ইনস্টাগ্রাম তো পুশও করে, ফেসবুকও খুব পুশ করে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কন্টেন্ট ক্রিয়েটার্স, মানে যারা এই ধরনের কাজ? এটা নিয়ে আমি আগে কোথায় একটা এই ডিসকাশনটা আমি করেছি। তো এইটা না আমি বলবো যে ইটস আ জনরা, এটাকে পুরো একটা জনরা হিসেবে ট্রিট করা হয়, যেমন আমাদের হরর, থ্রিলার, রোম্যান্স, সেরকমভাবে একটা জনরা। এইবার আমাকে একবার যখন জিজ্ঞেস করেছিল যে এরা যে এরকম কন্টেন্ট বানাচ্ছে তুমি কি এফেক্ট হচ্ছে না, তোমার নামও তো মানে অ্যাজ এ প্রফেশন যদি ধরা হয় তোমার নামও তো জড়িয়ে আসে। এইবার আমি বলি ইন দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আইটেম সং কি হয় না? হয়, রোম্যান্স সং হয়, সব রকম হয়। তো জনরা ওয়াইজ হতেই পারে যে ওরা যেই কাজটা করছে সেটা কি লোকে দেখছে না? ওদেরও তো একটা অডিয়েন্স আছে, তাহলে করছে কেন? তাহলে কেন করছে? নিশ্চয়ই অডিয়েন্স আছে, তো লোকে তো দেখছে। তো ইট ইজ নট যে আউট অফ ও জাস্ট এসে করছে, ও মানে কি বলবো সোসাইটিকে নষ্ট করেছে, তা তো নয়। লোকে তো ওটা দেখছে, ওটা কনজিউম করছে, অ্যান্ড ও ওখান থেকে হয়তো ইনকাম ওর একটা আসছে। এবং যত বেশি লোক দেখছে তত বেশি আরো নতুন ক্রিয়েটার আসছে, কারণ তারা দেখছে, তারা দেখছে। হ্যাঁ ডেফিনেটলি। তো ইটস আ কমপ্লিট জনরা, অ্যান্ড ভালো খারাপ এটা আমি কিছু বলবো না, এটা পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ ডিফার করে। অ্যান্ড আমার মনে হয় ওদের মানে কোনো একটা যদি পার্টিকুলার জনরাই কোনো ক্রিয়েটার্স থাকে সেটা আমাকে এফেক্ট করছে না, বিকজ আমার জনরা আলাদা। রাইট, অবভিয়াসলি, ঠিকই, ভেরি ওয়েল পুট। কারণ এই ইনস্টাগ্রামে রিসেন্টলি কত 6 মাস ধরে, এই 6 মাস কি আরও 1 বছর ধরে বিষয়টাকে নিয়ে খুব বেশি করা হচ্ছে যে হ্যাঁ এইটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। তাহলে তুমি গাইডলাইনস এমন স্ট্রং বানাও, সেটা তো প্ল্যাটফর্মের উপর যাচ্ছে, সেটা প্ল্যাটফর্ম তুমি এবং আপলোড করতে দিও না। এবং গভর্নেন্স, যদি গভর্নমেন্ট চায় যে এরকম আপলোড হবে না, একটা ফার্স্ট লেভেল অফ হোক, স্ক্যানিং হোক, যে যখনই তুমি পোস্ট করলে যেমন ইউটিউবে কপিরাইট স্ক্যানিং হয় সেরকম একটা স্ক্যানিং করো। ইফ দিস ইজ নট
এলিজিবল হবে না। কেন? এমনি তো একটা ফিল্টার তো আছে অলরেডি, মানে বেশ কিছু জায়গায় ইউ ক্যানট গো, একটা পয়েন্টের পর তুমি যেতে পারো না, সেটা তো অলরেডি আছে। তো সেটা কতটা ওয়ার্ক করে আমরা দেখে নিই। হ্যাঁ, এবং সেটাকে আরেকটু যদি স্ট্রং করা যায় তাহলে তো অবভিয়াসলি সেটা যদি করতে হয়, এবার মানুষ তো করবেই, মানুষ তো খুনও করছে। একদমই তাই। তো তুমি তোমার এন্ড থেকেও ইউ ডু নেসেসারি স্টেপস যাতে সেটা না হয়, কারণ বাচ্চারাও দেখছে। হ্যাঁ, এই আমি একটা সম্ভবত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেই সম্ভবত 13 বছরের আগে অবধি ইনস্টাগ্রাম খোলা ইজ এ ইলিগাল থিং, ঠিক আছে? এবার এটা যদি কেউ করতে পারে, প্যারেন্টসরা যদি ঠিকঠাক গাইড করে, তাহলে তো অনেক বাট নাও তো ইট হ্যাজ বিকাম ইজি না, যে হাতে ফোন দিয়ে অ্যাপ সিন, এটা খুবই খারাপ হচ্ছে। হাতে ফোন দিয়ে ও তো চুপ হয়ে যাচ্ছে, হাতে ফোন দিয়ে দিলাম, এইটুকু ছোট ছোট বাচ্চা ফোন দেখে খাচ্ছে। হ্যাঁ, এটা তো বিরাট ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা এখন বোঝা যাচ্ছে না, এই ক্ষতিটা এরা যখন বড় হবে তখন বোঝা যাবে। এদের খুব মানে এটা খুব সিরিয়াস টপিক, এবং এটা নিয়ে আমরা একটা পডকাস্টে কথা বলেছি, একজন ডাক্তারবাবু এসেছিলেন, তার সঙ্গে কথা বলেছি, পেডিয়াট্রিশিয়ান তিনি। তো তিনি বলছিলেন যে এটার যে সাইকোলজিক্যাল এফেক্ট তুমি ভাবতে পারবে না, মানে এটা কোন লেভেলে যাচ্ছে। বাট দ্য পয়েন্ট ইজ, এদের মুশকিলটা কি হবে, এরা না খুব কষ্টে থাকবে এরপরে, মানে একটা পয়েন্টের পর এদের মানে যেহেতু ব্রেনের বিকাশ সম্পূর্ণভাবে হবে না, মনের বিকাশটা, থিংকিং মানে ক্যাপাসিটি পুরো জিরো হয়ে যাচ্ছে। তো সেটা তো একটা আলাদা টপিক, সেটা খুবই ডিফিকাল্ট একটা টপিক। বাট এনিওয়েজ, আমার মনে হলো অনেকগুলো দিকই কভার করলাম আমরা। আমিষ আসছে, আরেকবার বলে দিই আপনাদের, আমরা যে খুব বলবো, এটা নিয়ে কিছু করার নেই। আমিষ আসছে হলো কালকে, আগামীকাল রিলিজ করছে। তুমি বলো না একটু, তোমার কেমন ফিল হচ্ছে আমিষ নিয়ে? তা না, মানে এটা ঠিক বলে তুমি যেরকম বললে না, একটা যখন রিলিজ হলো এক্সাইটমেন্ট তো থাকে, এক্সাইটমেন্ট এখনও আছে, খুবই আছে, এবং সেটা তো বোঝাই যাচ্ছে বোধহয়, মানে কথা শুনেই বোঝা যাচ্ছে যেটা খুবই আছে। বাট ওই একটা পয়েন্টের পর এখন আমার মনে হচ্ছে যে এমন রিয়াকশন পাচ্ছি, এমন লোকজন আমাকে বলছে, তারা সব মানে ইন্ডিয়া ওয়াইড নেমস, হ্যাঁ এরকম কিছু নাম, তারা বলছে দারুণ লেগেছে, খুবই ইন্টারেস্টিং, এটা দেখবো, কবে আসছে, কোথায় আসছে। আরেকটা জিনিস যেটা আই এম লাভিং দ্য ফ্যাক্ট, যে সবাই বলছে দিস লুকস লাইক এ বিগ, মানে বড় পর্দার সিনেমা মনে হচ্ছে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড টু ক্রিয়েট দ্যাট, মানে ওটাই আমার আইডিয়া ছিল যে আমি সিনেমাটা বানালে ওইভাবেই বানাবো। আর সেটা ছোট স্ক্রিনে দেখলেও যে বড় পর্দার ছবি খারাপ লাগে তা নয়, কারণ আমরা অনেক বড় পর্দার ছবি ইয়েতে প্রজেক্টর লাগিয়ে দেখবে, বড় টিভি কিনে দেখবে, বড় টিভিতে দেখবে। বাট হ্যাঁ, আমি তো সবসময় মানে রেকমেন্ড করবো যেটা টিভিতে দেখাটা হলো বেস্ট অপশন। মোবাইলে দেখতেই পারেন আপনারা, অনেক সময় টিভি অপশন থাকে না, কিন্তু মোবাইল মানে টিভিতে দেখলে বেটার। আমার টেনশন হচ্ছে না, কারণ আমার টেনশন না, আমি না এতটা বাড়াবাড়ি হয়ে যাবে, আমি সব জানি, আমি দারুণ মানে এরকম না, তুমি জানো যে কাজটা কেমন হয়েছে। আমি যেটা এখন কাজের ব্যাপারে ডিসাইড করেছি, সেটা হলো কাজটা যখন করব আমি, সেই মুহূর্তে আমার কাজটা থেকে পাওনা হলো আনন্দ। আমি ওই আনন্দের কোনা শুষে নিয়েছি, ঠিক আছে? এখন যেটা পাবো সেটা উপরি, সেটা এক্সট্রা। তুমি এটা আমাকে আগে বলেছো এই কথাটা। এন্ড দেন আই রিয়েলি থিঙ্ক যে ওই আনন্দটা যদি আমরা না পেতাম সবাই মিলে, তাহলে এই আমিষের ট্রেলারের যতটুকু আমরা রিয়াকশন পেয়েছি, যে ওভারওয়েলমিং, তো এটা একটু অনেক বেশি, তো মানে এত আমি এক্সপেক্ট তো করেছিলাম, এতটা তো এক্সপেক্ট করিনি। তো এটা এই একটা পয়েন্টের পর এক্সাইটমেন্টটা ঠিক বুঝে ওঠা যায় না, যেটা বললাম আমি। হ্যাঁ, তুমি যেটা বললে এক্স্যাক্টলি, আমি একটা পয়েন্টের পর আর কত ভালো শুনবো, মানে ভালো বলেই যাচ্ছে। এখন আমি খুঁজছি কে খারাপ বলবে, দেখি তো দুজন বলেছে আমাকে, আমি তাদের সঙ্গে প্রায় 10 মিনিট কথা বলেছি, কোনটা খারাপ লেগেছে, কি খারাপ লেগেছে, হতেই তো পারে, স্বাভাবিক তো, একটা জিনিস তো সবার ভালো লাগবে না। আমি ওই খারাপ যাদের লেগেছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি এখন। আপনাদের মধ্যে যদি কারো খারাপ লেগে থাকে আমাকে বলবেন তো, আমি শুনতে চাইবো যে কি কেন খারাপ লেগেছে। আমি বলবো আমার ভয় লাগবে, তাই ওইটা একটা হতে পারে যে একটু বেশি ভয় পাইনি। তুমি কিন্তু খুব বাজে জাম্প স্কেয়ার দিয়েছো। হ্যাঁ, তা দিয়েছি, যেটা ডাবিং এর সময় আমি বুঝতে পারছি। হ্যাঁ, সেই সব জাম্প স্কেয়ারকে আবার আমাদের যে সাউন্ড ডিজাইনার এবং মিউজিক ডিরেক্টর, এই দুজন মিলে আমার মতো করেই ভেবেছে। তারাও আমাকে ওই যে সাপোর্টটা, সাউন্ড ডিজাইন করেছে শিলাজিৎ চক্রবর্তী, হি ইজ এ ব্রিলিয়েন্ট গাই, মানে দারুণ কাজ করেছে। ট্রেলারের সাউন্ড ডিজাইনটা তো শুনেছো? হ্যাঁ, ইটস ভেরি আনসেটলিং। এক্স্যাক্টলি,
এটা কিন্তু ওই মিক্সটা না হলে, ও যদি মিক্সটা না করতো তাহলে কিন্তু হতো না। কেমন জেনারেলি ট্রেলারে আমরা ধুম একটা এরকম আওয়াজ, একটা অদ্ভুত সাইলেন্স, একটা অদ্ভুত আর খুব নিচে। হ্যাঁ, ওইটা ওই ছবিটাতেও করেছে। হ্যাঁ, ওই ছবিটাতেও করেছে। ওটা ইচ্ছে করে, মানে ইভেন দ্য কালার প্যালেট, হ্যাঁ, এটা নিয়ে আমি প্রচুর শুনেছি যে সবাই কালার বলছে কালার দারুণ হচ্ছে, দারুণ হয়েছে। আমি অরিত্রকে বললাম, ভাই তুমি তো অনেক কালার করো, এটা তো করে তুমি কি বিরাট করলে লোকজন। বিকজ সেট ওয়াজ অলসো ডিজাইনড ইন দ্যাট, হ্যাঁ, পুরোটা কালার কোঅর্ডিনেট, আউটফিট থেকে শুরু করে সব। অভিষেক, নবনীতা, দে হ্যাভ ডান এ ব্রিলিয়ান্ট জব। ব্রিলিয়ান্ট। অভিষেক চ্যাটার্জি যে নাকি প্রোডাকশন ডিজাইন করেছে, যেটা খুব আননোটিস থেকে যায়। ওই পুরো বাড়িটাকে রং করা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা প্রপ কি হবে না হবে, একটা মশারি আছে, সেই মশারিটা এইভাবে টাঙাতে হবে, এই খাটটা এরকম হবে, এই ব্যাপারটা অনেকেই জানে না, কিন্তু এটা কিন্তু মানে অনেকেই সব তৈরি করা। এবং এই তৈরি করার জন্য আমার যে ভিশনটা, সেটা কিন্তু অভিষেক এক্স্যাক্টলি পারফেক্টলি এনেছে। এরপরে হলো কস্টিউম, যেটা মানে আমি তো বলছি নবনীতা হ্যাজ ডান এ ব্রিলিয়ান্ট জব। তোমার ক্যারেক্টারের যে লুকটা ক্রিয়েট হয়েছে, সবাই বলছে না তুমি নিজেই বলছো অন্যরকম দেখতে লাগছে, এই অন্যরকম দেখতে লাগার সম্পূর্ণ ক্রেডিটটা হলো নবনীতার। আমাকে বললো একটু সাইড পার্ট করে দেখি প্রীতিকে অন্যরকম লাগতে পারে, অ্যান্ড আমি লাগলো আরে কারেক্ট, একদম অন্যরকম লাগছে এবং ভালো লাগছে। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাই যে এটা না, জানি অনেকেই বলবে যে আপনি খুব ভালো কাজ করেছেন, বাট এটা না অ্যাকচুয়ালি কিন্তু শুধু একা কেউ করতে পারে না, ইটস এ টিম ওয়ার্ক। এবং একটাই জিনিস যেটা হয়েছে, এই টিম ওয়ার্কে সবাই মিলে একই ছবি, একই জিনিস সবাই মিলে দেখতে পেয়েছে। এমনি গৌরবদার খুব ভালো একটা মানে লাক কাজ করে, একটা মানে আমি কোথায় কে আমায় বললো, একটা র্যান্ডম পার্সন, যে গৌরবদার রাশি ভালো না কি, আমি বললাম তুমি কি করে জানলে, বল পডকাস্ট দেখেছি। আচ্ছা আচ্ছা। তো ওই যে আমাদের সিনেমা চলাকালীন একটা বাধা আসেনি, আমি এটা খুব বলি, কারণ কি প্রত্যেকটা এভরি মানে শ্যুট হ্যাভ ডান, কিছু না কিছু হয়েছে সেখানে, কিছু না কিছু তো হয়। বাট এই আমি শ্যুট করতে গিয়ে এত স্মুথ শ্যুট কোনো দিন দিই না, কারোর শরীর খারাপ না কিছু, কোনো প্রবলেম হয়নি। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা আমি অনেক জায়গাতেই বলেছি, আরেকবার বলতে চাই, সেটা হলো গৌরব এই যে ও একটা ওর চ্যানেলে শর্ট ফিল্ম বানাবে, আমার কাছে এসছে তুমি বানাও। আমি কিন্তু বলেছি ভাই আমি কিন্তু সিনেমা বানালে শর্ট ফিল্ম বানাতে পারবো না, আমি কিন্তু সিনেমাই বানাবো। গৌরব বলেছে আমার ওটাই চাই। এটা একটা ভিশনটাও তো দেখা খুব বিরাট ইম্পর্ট্যান্ট একজন প্রডিউসার হিসেবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও বলতে হবে, হি হ্যাজ আউটডান হিমসেলফ। মানে ও যতটা বাজেটের কথা ভেবেছিল, তারপরে সেই বাজেটটা যেখানে গেছে, অ্যান্ড হি অলওয়েজ সেড বস কোয়ালিটি নিয়ে আমার কোনো কম্প্রোমাইজ চাই না। মিউজিকের জন্য আমরা টোটাল 6 বার মিউজিক বানিয়েছি পুরো ছবিটার, 6 বার। কেন? জাস্ট টু ফাইন্ড দ্য পারফেক্ট সাউন্ড অফ দ্য ফিল্ম। হিট করছিল না কিছুতেই, আমরা ভালো, কিন্তু ইট ইজ নট কারেক্ট। একদিন আমি করে ফুল সাউন্ড হলো, আমি বললাম এখন আমার মনে হচ্ছে সাউন্ডটা ইজ পারফেক্ট। যেই মনে হয়েছে আমি গৌরবকে পাঠিয়েছি, গৌরব বলছে এইটা কারেক্ট আছে কাকা। মানে ওই তারপরে কিন্তু গৌরবের আর কোনো প্রশ্নই আসেনি, কারণ আমিও বুঝতে পেরেছি গৌরবেরও একটু খচখচ ছিল, যেহেতু ও হরর নিয়ে এতদিন কাজ করে, ও যেহেতু হররের ব্যাপারটাতে ওর একটা এক্সপার্টিস আছে। তা আমরা দুজন মিলে কিন্তু সাউন্ডটা নিয়ে অনেকদিন কাজ করেছি। মিউজিকে কিন্তু আমিও মিউজিক বানিয়েছি, জানো তো? তাই? হ্যাঁ, ট্রেলারের মিউজিকটা ট্রেলারের মিউজিকটা সম্পূর্ণই আমার বানানো। মানে ইয়েটা টিউনটা নীলাঞ্জনের টিউনটা এবং পুরো মিউজিকের যে ইয়েটা, কিন্তু ওই যে মিউজিকটা বাজানো আছে ওটা পুরো আমি বাজিয়েছি, বানানো আমার। নাইস। আরেকটা জিনিস নিয়ে লোকে কথা বলেছে, আমিষের ফন্ট ওটাও আমার বানানো। ভেরি নাইস ট্যালেন্ট। হ্যাঁ, ভেরি নাইস ট্যালেন্ট তো হ্যাঁ, করতে পারি, অনেক কিছুই করতে পারি। আর কি একটা বলতে আমি বলছিলাম, গৌরবদা বলেছিল যে দেখ আমি প্রেত কথা তো যখন আমি অডিও করি, তো লোকে এটাই এক্সপেক্ট করবে যে আমি যখন সিনেমা বানাবো সেটা যাতে একটা মানে কিছু আলাদা রকমেরই হয়, কারণ কি আমরা বাংলায় দাঁড়িয়ে তো একটা মানে এস্টাবলিশড একটা হরর বলে ও প্রেত কথাই আসবে, এক নামে চিনবে। তো ওরা যদি কোনো সিনেমা বানায় সেটা যাতে দেখার মতন হয়, এইটা নিয়ে যদি কেউ কাজ করে ডেফিনেটলি ও মানে বেস্ট কাজটাই করবে। হ্যাঁ, এবং ওর ওই ট্রেলারটার নিচে প্রেত কথায় কমেন্টগুলো দেখছিলাম, এত কমেন্ট, প্রথমত 3,500 কমেন্ট হয়েছে। আমি বলছি ওয়াও কি ভালো এনগেজমেন্ট। এবং হ্যাঁ প্রচন্ড, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, তার মধ্যে দেখলাম বেশিরভাগই they are feeling so proud
যে প্রেত বিকজ কথা এরকম ওরা একটা কাজ নিজেকে পার্ট করেছে। মানে দে আর আ পার্ট অফ দ্য কমিউনিটি। একদম দে ফিল লাইক প্রেত কথা ফ্যামিলি, হ্যাঁ। হুইচ ইজ ভেরি নাইস, দারুণ ব্যাপার। আর এটা করতে কতটা সময় লাগে। অ্যান্ড গৌরব হ্যাজ ডান এ মানে কি বলবো কমেন্ডেবল জব ক্রিয়েটিং দিস অডিয়েন্স। ইয়েস। মানে এটা নিয়ে কোনো কথা হবে না আর না কি। না আর গৌরবের মধ্যে ব্যাপারটাও আছে, ও ঠিক ও একটা মানে ও ব্যাপারটাকে ঠিক ইয়ে করে নেয়, মানে হি নোজ হাউ টু এন্টারটেন অডিয়েন্স, এটাও পারে। ট্রু। বেশ, তো আজকে আমরা আমিষ শুধু না তোমার সোল কানেকশন পডকাস্টও কিন্তু ছিল, হ্যাঁ এরকম বলবেন না যে আমি শুধু আমিষ প্রমোট করতে ওকে ডেকেছি। হ্যাঁ, ওর লাইফ সম্পর্কে, ওর ভাবনা হ্যাঁ, একটু চিন্তা শুনেছি। সম্পর্কে আমরা যথেষ্ট কিছু জেনেছি কিন্তু। আর তার সঙ্গে তো আমিষের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হবেই, কিছু করার নেই। যদি এটা না বলতাম তাহলে আমরা নিজেদের প্রতি ইনজাস্টিস করতাম, আপনাদের প্রতি নয়। আর আমার মনে হয় আমিষের প্রসেস সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, আমাকে অনেকেই বলেছেন কেন প্রীতিকে কাস্ট করেছো, প্রীতিকে অনেকে বলেছে তোমার কিরম লাগলো কাজ করে, এইসব আমাকে প্রশ্ন খুব তো যে কেমন এক্সপিরিয়েন্স, কেমন এক্সপিরিয়েন্স, তো সেই সমস্ত উত্তর আমার মনে হয় এই পডকাস্টটা থেকে আমরা বের করতে পারলাম। কালকে আমিষ রিলিজ করছে, অবশ্যই দেখবেন, ক্যামেরার দিকে দেখবেন তাকিয়ে শুধু বলুন। না, অবশ্যই দেখবেন, নিজের ফ্যামিলি যে ভয় পায় তাকে নিয়ে দেখবেন, আর তার রিয়াকশন রেকর্ড করে আমাদেরকে পাঠাবেন, আমরা খুব মজা পাবো। না সেটা না, আমরা খুব 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 খেটে সবাই মিলে কাজটা করেছি, অ্যান্ড অনেক দিনের কাজ। আমি তো স্পেশালি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে কবে আমি কাজটা দেখতে পাবো। আমিও তোমাদের সাথে কালকেই দেখতে পাবো প্রথমবার কাজটা। আমিষকে ভালোবাসা দিও। একটু ভয় পাবে, বাট ভয় পেয়েছো বলে উঠে চলে যাও না, পুরোটা দেখো। একটা খুব সুন্দর গল্প আছে, শুধু ভয় পাবে না। অ্যান্ড একটু চেষ্টা করো এটা জানার যে আমিষের আন্ডারলাইং মিনিংটা কি, এটুকুই। আর যদি বুঝতে পারো ডেফিনেটলি এই পডকাস্টেই হয়তো নিচে এসে কমেন্ট করে দিও। একেবারে। তাহলে আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ প্রীতি। কালকে আমিষ দেখো। থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে আমিষ দেখো, ছোট্ট করে বলে দিচ্ছে। থ্যাংক ইউ, আমার স্বপ্ন পূরণ হলো। স্বপ্ন পূরণ হলো। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকের জন্য এই এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।